আসসালামু আলাইকুম। কিসে? না, আমি এমনি ভাই স্পিকারটা ছাড়া শুরু করে দিচ্ছি আর কি, মোটামুটি মনে হয় ইয়া করা যাবে ততক্ষণ পর্যন্ত। না না, পাইছি তো। খুঁজছি খুঁজছি, কিন্তু এখানে এটা অন্য কোথাও রাখছে মনে হচ্ছে আমার। মানে আপাতত রুমের আশপাশে কোথাও নেই, আপনার ওই ইয়াগুলোতেও নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, সমস্যা নাই, এটা ওই ইয়ে করে দিতে। আচ্ছা ঠিক আছে। সালাম। মিনার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আইনুন নাইম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। কয়েকদিন বিরতির পর আমরা আজ বুধবার পুনরায় আমাদের পূর্বের নিয়ে ক্লাসে যুক্ত হয়েছি। আশা করি আপনারা এর মধ্যেই একটা পরীক্ষা দিয়েছেন, যেখানে ছিল এমসিকিউ এবং রিটেন। তো আশা করি যারা পড়াশোনা করেছেন তারা মোটামুটি ভালোই মার্কস পেয়েছেন। যাদের পড়াশোনায় লেকিংস রয়েছে বা যারা ব্যাপারটাকে গুরুত্ব দেননি, আহ, অথবা তাদের পড়াশোনা হয়েছে কিন্তু পরীক্ষা দেওয়ার সময় তাদের তেমন ভালো ছিল না, যে কারণে হয়তো অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। ওভারঅল আমি আশা করছি আপনারা যারা পড়াশোনা করেছেন বা পরীক্ষা ভালো রেজাল্ট করেছেন সবাইকে অভিনন্দন। আর যারা এখনো পড়াশোনা করেননি তার অন্যতম একটা কারণ হচ্ছে আপনারা লাইভ ক্লাসে যুক্ত থাকেন না। অর্থাৎ আমাদের যে লাইভ ক্লাসটা হয়, আপনারা আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করেন না। তো পার্টিসিপেট না করার কারণে যেটা আলটিমেট রেজাল্ট সেটা আমাদের হচ্ছে, অর্থাৎ আমরা ভালো মার্কস পাচ্ছি না। তো আসলে রেজাল্টের যে শিট সেটা এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা অলরেডি অনেকবার পড়েছে, তো এরপরও হচ্ছে তাদের অনেকের খারাপ হয়েছে। এটার কারণ হচ্ছে আপনার রিভিশন দেওয়া হচ্ছে না। তো আপনারা যদি রিভিশন এরপরে নিয়মিত পড়াশোনা এবং আমাদের অনলাইন যে সকল ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে যদি অন টাইম জয়েন করেন, তাহলে আমরা নিশ্চয়ই আশা করতে পারি যে আপনারা ভালো কিছু তথ্য, ভালো কিছু নলেজ আপনারা এখান থেকে পাবেন। অন্যথায় এখান থেকে আসলে বাসায় বসে বসে, বা আমি এনরোল করেছি 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে মিডিল স্কুলে, দ্যাটস নাথিং। এটার মাধ্যমে কিছু হবে না। আর আমি তো পড়ানোর সময় আপনাদেরকে একটা জিনিস বারবার নিশ্চিত করি, সেটা হচ্ছে আল-জুহদু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে প্রসেসটা, পরিপূর্ণতাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তো জাস্ট একটা লাইন দিয়ে শেষ। নিয়মিত যারা ক্লাস করবেন, পার্টিসিপেট করবেন, আপনারা পাবেন। আর যারা নিয়মিত ক্লাসে পার্টিসিপেট করবেন না, তো আপনাদের যেটা হবে সেটা হবে আর কি। জাস্ট আমাকে একটু 1 মিনিট সময় দিন। কি বেগে ছিল নাকি? বেগে ছিল তোমার? না, ওখানে অফিসে ছিল। কিন্তু পাইনি তো, আমরা খুঁজছি অল্প স্বল্প। এখান থেকে ট্যাক্সি ছিল। তার সমস্যা নেই। শুরু কম করছে। একটু জাস্ট 1 মিনিট কল করছে না আমাকে। আচ্ছা ঠিক আছে। সাজ্জাদ বলছে, আসসালামু আলাইকুম। এসপি মাহজাবিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো গত পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরেও যারা ক্লাসে জয়েন করবে না বা লাইভ ক্লাসে যুক্ত হবে না, আসলে তাদের জন্য আমাদের করার কিছু নেই। তারা পরীক্ষা দিয়েছে, তারা দেখেছে তারা তো কতটুকু কোয়ালিফাইড বা তাদের কোয়ালিটিটা কেমন, সুতরাং এরপর আমাদের আর কিছু করার নেই। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আলোচনা করব গত ক্লাসের যে কিছুটা অংশ আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে মানে ডিসলিউশন অফ ম্যারেজের যে সেকেন্ড পার্ট, ওয়াইফস ক্যাপাসিটি টু ডিভোর্স। মানে আমরা তো জানি তালাক দেওয়াটা বা ডিসলিউশন অফ ম্যারেজের যে প্রাইমারি রাইটস সেটা হাজবেন্ডেরই থাকে, অর্থাৎ হাজবেন্ডই স্ত্রীকে তালাক দেয়। কিন্তু
এটার থেকে ভিন্ন কিছু সিচুয়েশন আছে যখন স্ত্রী মানে মহিলা নিজেই হাজবেন্ডকে তালাক দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লাস আমরা গার্ডিয়ানশিপ এন্ড গার্ডিয়ানশিপ নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসে প্রবেশ করার আগে বড় লাইটটা দিয়েছি, আশা করি ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম। ক্যামেরা, আচ্ছা জাস্ট একটা মিনিট, কাজ চলুক। আমরা সাথে কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। সেটা হচ্ছে আমরা যে প্রশ্নটা আপনাদেরকে প্রোভাইড করেছি সেই প্রশ্নটার মধ্যে এমনি জাস্ট হালকা ভাবে প্রশ্নটা করিনি, আমরা যতটুকু আপনাদের জন্য প্রয়োজন ততটুকুই জোর দিয়ে প্রশ্নটা করেছি। এর মধ্যে এই প্রশ্নগুলোর মধ্যে আসলে আমি মোস্ট প্রবাবলি প্রতিটা কোয়েশ্চেনের প্রতিটা টপিকে আমি আপনাদেরকে পড়াশোনা করিয়েছি, এবং সেই প্রশ্নের সময় আপনাদেরকে যদি একটু লাইন এগিয়ে যদি আপনারা পড়াশোনাটা করতেন বা স্পেসিফিক যে লাইনটা আছে সেই লাইনটা যদি মাথায় রাখতেন, সেই লাইনের বিপরীতে যখন কোনো প্রশ্ন করা হয় সেটাই আপনারা পারতেন। কিন্তু আমার যতটুকু মনে হয়েছে আপনারা ব্যাপারগুলো একটু ভালো মতো খেয়াল করেননি, আর যদি ভালো মতো খেয়াল করতেন তাহলে পারতেন। সাথে সাথে আমাদের এটা করার আরেকটা কারণ হচ্ছে আপনারা যেহেতু আমাদের এই ব্যাচটা একাডেমিক পাশাপাশি জুডিশিয়ারি কেন্দ্রিক, সুতরাং জুডিশিয়ারিতে তো এরকম ধরাবাঁধা নিয়ম থাকবে না যে এখান থেকে প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে, সুতরাং সেখানে যদি কোনো রকমের ট্রিক্স ফলো করা হয় সেগুলোতে আপনাদেরকে অভ্যস্ত হতে হবে। এ হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কম শোনা হচ্ছে। আচ্ছা, এখন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা ক্যামেরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। সাথে আমাদের যে প্রশ্ন বা পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের উপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আপনারা তো এমসিকিউ মার্কস পেয়েছেন, রিটেনের রেজাল্ট আমি আজকে দিয়ে দিব, সাবমিট করব, আপনারা পেয়ে যাবেন। তবে আমি রিটেনের কোয়েশ্চেন দেখেও কিছুটা মর্মাহত, কারণ পারেন নাই সেই জন্য না, অনেকে হচ্ছে আমরা একটু বড় একটা সময় দিয়েছি কিন্তু আপনারা উত্তরপত্র জবাব দেওয়ার সময় অনেকে দুইটা দিয়েছেন, অনেকে প্রথম দুইটা, অনেকে শেষের দুইটা, অনেকে মাঝখানের একটা, মানে পরিপূর্ণভাবে অনেকে করেননি আর কি। গত যে আমরা পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্নের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো কেন করে ফেলুন, আমরা ক্লাসে শুরু হওয়ার আগে কয়েকটা প্রশ্ন নিয়ে নিই। আর আমার মনে হয় আমি যেহেতু প্রশ্নগুলো অডিও বা ভয়েস রেকর্ড দিয়ে আপনাদেরকে গ্রুপে দিয়েছি, আপনারা ভয়েস রেকর্ডগুলো শুনেছেন, সেইগুলো শুনলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর কোনটা কেন হয়েছে কি কারণে হয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে উইদিন 1 মিনিট আপনারা প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে ফেলুন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। সামিরা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুরকান ওয়ালাইকুম আসসালাম। আর ভাই আজীবন সৃজনশীল লিখে আসছি, ওই দিন সৃজনশীলের মতো লিখেছি, লিখে আসছি। সব জায়গায় সবকিছু লিখতে নেই, যেটা যেখানে চাওয়া হয় সেখানে সেভাবেই লিখতে হবে। এখানে সব জায়গায় লিখছেন বলে তাই পরীক্ষার মধ্যে সৃজনশীল লিখবেন, দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড, সেটা অ্যাকসেপ্ট করা হবে না। আচ্ছা, সমস্যা নাই, জানতাম না, সমস্যা নাই, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কারো কোনো তো প্রশ্ন আসতেছে না? কারো কি কোনো প্রশ্ন নাই? কোয়েশ্চেন নিয়ে কি আমাদের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে কি কারো কোনো প্রশ্ন নাই? যদি না থাকে তাহলে আমি সরাসরি ক্লাসে প্রবেশ করব, আর যদি প্রশ্ন থাকে তাহলে দ্রুত করে ফেলেন, মানে আমাদের সময় খুব কম, কারণ আমরা লেন্দি ক্লাস তো আমরা নিতে পারি কিন্তু আপনাদেরও অনেক সমস্যা আছে, বলার চেয়ে শোনাটা অনেক কঠিন। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন, দ্রুত দ্রুত করে ফেলুন, আমরা শেষ করেই হচ্ছে ক্লাসে ঢুকে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, আমরা ক্লাসে ঢুকে যাব। ক্লাসে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের মুসলিম ল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোর্স ফর ল স্টুডেন্ট। আইনের ছাত্রদের জন্য মুসলিম ল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন প্র্যাকটিসে যাবেন অথবা জুডিশিয়ারিতে যাবেন, যখন সিভিল জাস্টিস বা প্র্যাকটিস করবেন অথবা ক্রিমিনাল জাস্টিস বা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার যত সমস্যা সবগুলো সমস্যা হচ্ছে আপনার মুসলিম ল, সবগুলো বলবো না, 80% মুসলিম ল এর।
হাজবেন্ড স্ত্রীকে মারছে, মামলা হয়েছে, ক্রিমিনাল মামলা, কিন্তু সেটার সূত্রপাত হয়েছে অন্য একটা জায়গা থেকে, ডাওয়ার থেকে, অথবা ডাওয়ার ফিক্স করছে স্ত্রী, হাজবেন্ড স্ত্রীকে ডাওয়ার দিচ্ছে না, এগুলো নিয়ে মামলা হবে। এরপরে হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফ সেপারেট হয়ে গেছে, তখন তাদের একটা ছেলে আছে, এই ছেলে নিয়ে মামলা হবে, ছেলেটাকে কে রাখবে কে রাখবে না, অথবা স্ত্রী চাইতেছে ছেলেটাকে রাখবে কিন্তু তার গার্ডিয়ান হবে হাজবেন্ড, স্ত্রী হচ্ছে কাস্টোডিয়াল রাইট পেলো, হাজবেন্ডের হচ্ছে গার্ডিয়ান থাকবে। এখন গার্ডিয়ান কখন কখন ছেলেকে ভিজিট করতে যাবে না, এগুলো আসলে বুড়ি এই প্রবলেম গুলা। সুতরাং মুসলিম ল জিনিসটাকে যারা ভালো মতো বুঝতে পারবে না, তাদের মুসলিম ল জিনিসটাকে যারা ভালো মতো জানতে পারবে না, তাদের আসলে অন্য কোনো সাবজেক্ট যেমন সিআরপিসি সিবিসি এগুলোতে যদি এক্সপার্টও হয়, কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে অনেক বেশি লিকিংস থেকে যাবে। আর মুসলিম ল এর উপর যার যত বেশি জ্ঞান থাকবে, আমি একটা নির্দ্বিধায় বলতে পারি, আপনি কোডের মধ্যে আর্গুমেন্ট ভালো মতো করতে পারবেন, আপনি আর্গুমেন্ট করতে পারবেন, আপনি নতুন নতুন থিওরি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যত বেশি মুসলিম লর উপর জানা থাকবে, আপনি মনে করবেন আপনার কোয়ালিফিকেশন মানে আপনার স্কিলটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং যারা এখনো লাইভে যুক্ত হচ্ছে না, তাদেরকে আসলে তাদের জন্য পরিতাপ ছাড়া আমাদের করার কিছু নেই। আর যারা যুক্ত আছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ, এবং আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আপনাদের জন্য দোয়া রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসের মধ্যে সর্বশেষ আলোচনা করেছিলাম যে নোটিশ অফ তালাক, তালাকের নোটিশ। আমরা সেখানে বলেছি যে হাজবেন্ড তালাক দেওয়ার পরে নোটিশের একটা কপি স্ত্রীকে দিবে, একটা কপি চেয়ারম্যানকে দিবে ওই এলাকার, এবং চেয়ারম্যান নোটিশ পাওয়ার পরে সে একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে 30 দিনের মধ্যে, এবং সে যদি এর মাধ্যমে রিকনসিলিয়েশন করতে পারে তাহলে সেটা তো রিকনসিলিয়েশন করবে, সমাধান করে দিবে। আর যদি করতে না পারে তাহলে হাজবেন্ড চেয়ারম্যানকে যে তারিখ নোটিশ দিয়েছে, যেমন জানুয়ারির 1 তারিখ নোটিশ দিল, এই 1 তারিখের পরে 90 দিন পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 30 তারিখ তাদের ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। এর ভিতরে যদি হাজবেন্ড রিভোকেশন না করে তাহলে আর কি করার সুযোগ নেই, রিভোক করার কি নেই, আপনার সুযোগ নেই। এটাই হচ্ছে আপনার তালাক কার্যকর হওয়ার সময়। আর আরেকটা জিনিস আমাদেরকে যে বুঝতে হবে মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিগাল ইফেক্ট অফ নন সার্ভিস অফ তালাক, নোটিশ অফ তালাক। ধরেন তালাকও দিল, সবকিছু করলো, কিন্তু এখন হাজবেন্ড স্ত্রীকে কি দিল না, নোটিশ দিল না, তখন কি হবে? তখন কি তালাকটা হবে নাকি হবে না? এই নিয়ে আমাদের দেশে অনেকগুলো মামলা আছে। কিছু কিছু মামলায় প্রথম দিকে বলা হয়েছে যে নোটিশ না দিলে তালাক হবে না, আবার অনেকে বলেছেন যে নোটিশ না দিলেও কি হবে, তালাক হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এখন কোনটাকে গ্রহণ করব? আমরা কোনটাকে গ্রহণ করব এটার আগে আমাদেরকে আগে জানতে হবে তালাক এর নোটিশটা মানে তালাক ভ্যালিডিটি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিনা। সেটার এক বাক্যের উত্তর হচ্ছে যে নোটিশ অফ তালাক ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ তালাক। তালাক শুধুমাত্র তালাক হওয়ার জন্য আপনার নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু কি জন্য আপনার এটা প্রয়োজন, সেটা হচ্ছে তালাক দেওয়ার পরে যখন স্ত্রী অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন হচ্ছে প্রশ্ন আসবে সে তালাকের নোটিশ দিয়েছে কিনা। কারণ আপনার যখন কাবিন নামা করেছেন তখন সেখানে লেখা আছে যে আপনি মিস্টার এক্স মিস্টার ওয়াই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন। তো হাজবেন্ড আপনাকে তালাক দিয়ে দিছে, সে হাজবেন্ড হচ্ছে নোটিশ দেয় নাই, সে নোটিশ না দিয়ে আপনার দ্বিতীয় বিবাহ একটা করে ফেলছে, করে নিয়ে আসছে। তো পরে আপনি স্ত্রী একটা সুযোগ পাই গেল, হাজবেন্ডকে মামলা করে দিল যে ও আমার অনুমতি না নিয়ে বা আমাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করে ফেলছে। তো আপনি বলতেছেন যে আমি কি করছি, তোমাকে তালাক দিছি। তো এখন বলতেছে তালাক দিছেন সেটা তো ঠিক আছে, কিন্তু তালাক দিয়েছেন যে সেটার এভিডেন্সটা কি? তখন আদালত খুঁজবে আপনার থেকে এভিডেন্স, আপনি সেকশন 7 অনুযায়ী ফলো করছেন কিনা। আপনি যদি ফলো করে থাকেন তখন সেটা দিবেন, আর যদি ফলো না করেন তাহলে আপনি শর্টকাট আপনি স্ট্রিট জালে ফেসে যাবেন, আদালতের জালে মার ফেসে আপনি আটকে যাবেন। এক দ্বিতীয়ত ব্যাপার বলা হচ্ছে কেউ যদি স্ত্রীকে তালাক দেওয়ার পরে নোটিশ প্রদান না করে, অর্থাৎ নোটিশ অফ তালাকটা উইথ ডিউ প্রসেস ফলো না করে, তাহলে সেটা হচ্ছে তার জন্য একটা পানিশমেন্ট আছে। সেটা সেকশন 2 এর সাবসেকশন 5 এর মধ্যে বলা আছে যে তার হচ্ছে 1 বছর পর্যন্ত, মানে তার জন্য সেকশন 2 সাবসেকশন 5 এটা একটু আপনারা চেক করে নেবেন। যদি হাজবেন্ড ঠিকমতো তালাকের নোটিশ না দেয় তাহলে তার জন্য শাস্তি হচ্ছে 1 ইয়ার পর্যন্ত ইমপ্রিজনমেন্ট, এর সাথে হচ্ছে 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানা, অর্থাৎ আদালত শাস্তির উপর নির্ভর করে 1 থেকে 1 বছরের মধ্যে যে কোনো শাস্তি তাকে দিতে পারবে, সাথে প্লাস 10,000 টাকা, এর 1 থেকে 10,000 টাকার যে কোনো একটা অ্যামাউন্ট পরিমাণ কি দিতে পারবে, আমরা জরিমানা করতে পারবে। শুধুমাত্র শাস্তি দিতে পারে, অথবা শুধুমাত্র জরিমানা করতে পারে, অথবা উভয়টা একসাথে করতে পারে, সেটা আদালতের এখতিয়ারাধীন। আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন এখন হাজবেন্ড তালাক দিল, সে কোনো নোটিশ দিল না, কিন্তু সে আদালতে গিয়ে বলতেছে যে আমি স্ত্রীকে তালাক দিয়েছি,
সেই তালাক দেওয়ার সপক্ষে সে যদি আপনার প্রমাণ পেশ করতে পারে, সে যদি প্রমাণ পেশ করতে পারে, তখন হচ্ছে আপনার কি সেটা আদালত গ্রহণ করবে এবং আদালত পরবর্তী যে ডিসিশনটা নেওয়া দরকার সেটা গ্রহণ করবে, মানে দিবে আর কি, সেই দিবে। যেমন আমি আপনাদেরকে একটা এখানে মামলার নাম বলি, একটা মামলা বলতেছি যে মামলাটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নুরুল ইসলাম ভার্সেস নূর আয়েশা বেগম। একটু মামলাটা লিখে ফেলেন, নুরুল ইসলাম ভার্সেস নূর আয়েশা বেগম। ভেরি ইম্পর্টেন্ট, নূর আয়েশা বেগম হচ্ছে আপনার নূর আয়েশা বেগম 16 বিএলসি, মানে বাংলাদেশ বিএলসি অর্থ হচ্ছে বাংলাদেশ লিগাল ক্রনিকল। এটা একটা মানে ল এর ইয়ার মতো আর কি, বলে মানে ডিএলআর এর মতো। ডিএলআর মানে হচ্ছে ঢাকা ল রিপোর্ট, এটা হচ্ছে বিএলসি মানে হচ্ছে বাংলাদেশ ল ক্রনিকল, সেটা হচ্ছে ল রিপোর্ট। এই মামলাটা একটু লিখেন, মামলাটার সাল হচ্ছে আপনার 2007 সাল। 2007 সালে মামলাটা হয়, 2007 সাল। এই মামলার মধ্যে হচ্ছে মিস্টার নুরুল ইসলাম যখন স্ত্রীকে তালাক দিয়েছিল, সে তালাক দেওয়ার পরে নোটিশ ঠিক মতো কি করে নাই, আপনার কমিউনিকেট করে নাই। পরবর্তীতে যখন আদালতের মধ্যে প্রশ্ন আসলো তালাকটা বা ডিভোর্সটা আদৌ হয়েছিল কিনা, তখন সেখানে মানে নুরুল ইসলাম যে অ্যাপ্লিকান্ট বাদী অথবা নূর আয়েশা বেগম বিবাদী, তাদের কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার পরে আদালত বলল যে মেয়ার এতটুকু লিখে রাখেন, বলতেছে মেয়ার অ্যাবসেন্স অফ কমিউনিকেশন অফ নোটিস অফ তালাক ডাজ নট ইনভ্যালিডেট তালাক। অর্থাৎ শুধুমাত্র নোটিশ দেই নাই বলে আপনার তালাকটা কি হয়ে যাবে না, ইনভ্যালিড হয়ে যাবে না। কারণ আমরা জানি শরীয়তের মধ্যে তালাক দিলেই হচ্ছে তালাক হয়ে যায়। এখানে শরীয়তের মধ্যে নোটিশ দেওয়ার মতো কোনো কি নেই, হিসাব নিকাশ নেই বা ব্যাপার নেই। তো আমরা জানি মুসলিম পার্সোনাল ল বা শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937 যেটা আছে, সেখানে বলা হয়েছিল যে সমস্ত আইনগুলা পার্সোনাল রিলেটেড, মানে পার্সন রিলেটেড, যেমন ম্যারেজ, তারপর হচ্ছে ডাওয়ার, ডিভোর্স, এগুলো মেনটেন্স, এগুলো আর কি পার্সন রিলেটেড, সেখানে দেশীয় আইন অ্যাপ্লাই হবে, ঠিক আছে, কিন্তু যেখানে একটা সংঘর্ষ হবে, দেশীয় আইন অর্থাৎ দেশের আইন এবং শরীয়ী আইনের মধ্যে একটা সংঘর্ষ হবে, সেখানে মুসলিম পার্সোনাল ল বা শরীয়ত অ্যাক্ট যেটা আছে সেটাই কি হবে, আপনার প্রাধান্য পাবে। তো এখানে যেহেতু নোটিশটা দেয় নাই দেশীয় আইন অনুযায়ী, তো দেশীয় আইন অনুযায়ী নোটিশ না দিলে সেটা যদি তালাকটাকে আমরা অবৈধ ঘোষণা করি, তাহলে সেটা শরীয়ত পরিপন্থী কাজ হচ্ছে। কারণ শরীয়তের মধ্যে নোটিশের কোনো কি দেয় নাই, শর্ত দেয় নাই। সেজন্য এখানে শরীয়তে যেহেতু নোটিশ প্রদানের ব্যাপারটা দেয় নাই, সেজন্য শরীয়তটাকেই প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ নোটিশ না দিলেও শরীয়ত মোতাবেক তালাক হয়ে যাবে। এটা নির্দিষ্ট বলে স্পেসিফিকলি বর্ণনা করে দেওয়া হয়েছিল এই মামলার মধ্যে। কিন্তু কেউ যদি নোটিশ না দেয়, তাহলে তার জন্য দেশের আইনে কি বুক করতে হবে, বাংলাদেশের আইনে শাস্তি বুক করতে হবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার কিনা আপনারা একটু কনফার্ম করেন, ব্যাপারটা বুঝছেন কিনা আর কি। এরপর হচ্ছে আমরা একটা ব্যাপার জানবো, বিবাহ রেজিস্ট্রেশন করতে হয়। হাজবেন্ড অথবা ওয়াইফ যারাই বিবাহটা করবে তারা রেজিস্ট্রেশন করবে। তাদের অনুপস্থিতিতে যিনি কাজী সাহেব বিবাহ রেজিস্ট্রেশন করবেন, উনি হচ্ছে বা বিবাহ পড়াবেন, উনি তালাক বিবাহটা নিকাহনামাটা রেজিস্ট্রেশন করবেন। আমরা জানি যদি বিবাহ রেজিস্ট্রেশন না করে তাহলে তাদের জন্য পানিশমেন্ট আছে। পানিশমেন্টটা আমরা পড়েছিলাম ওইখানে, মানে যখন আমরা শুরুতে বলছিলাম তখন আমরা পানিশমেন্টের ব্যাপারটা পড়ছিলাম। এখন বলতেছে তালাকও রেজিস্ট্রেশন করতে হয়, মানে তালাক দেওয়ার পরে, নোটিশ দেওয়ার পরে সেগুলো আবার রেজিস্ট্রেশন করতে হয়। তো তালাক রেজিস্ট্রেশন না করলে কোনো সমস্যা আছে কিনা, বলছে না, তালাক রেজিস্ট্রেশন না করলে সেটার জন্য কোনো সমস্যা নেই, পানিশমেন্টও নাই। আরেকবার একটু বললে ভালো হয় ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা বললাম যে নোটিশ অফ তালাক, যদি হাজবেন্ড স্ত্রীকে তালাক দেওয়ার পরে নোটিশ প্রদান না করে, তাহলে সেটা তালাকটা বৈধ হবে নাকি অবৈধ হবে, সেটা তালাকটা কি কার্যকর হবে নাকি কার্যকর হবে না। প্রথম আদালতের রায় ছিল যে হাজবেন্ড যদি স্ত্রীকে
সঠিকভাবে নোটিশ প্রদান না করে তাহলে তালাক হবে না। পরবর্তীতে আদালত 2007 সালের যে মামলাটা আমি লিখে দিয়েছি সেখানে বলতেছে যে না ভাই দরকার নাই, হাজবেন্ড যদি নোটিশ নাও দেয় সেটার জন্য আপনি শুধু কি দিতে পারবেন, পানিশমেন্ট দিতে পারবেন, আপনি তালাক কার্যকর হয়নি বলতে পারবেন না। কারণ শরীয়তের মধ্যে বলতেছে তালাক দেওয়ার সময় নোটিশ দেওয়ার মতো কোনো প্রসেস লাগবে না বা প্রসেস করতে হবে না, আপনি যা শুধু মুখে উচ্চারণ করলে হবে। তো এখন হাজবেন্ড মুখে তালাক উচ্চারণ করার পরে যদি শরীয়ত অনুযায়ী তালাক হয়ে যায় আর পরবর্তীতে যদি দেশের আইন মোতাবেক বলা হয় যে নোটিশ না দিলে তালাক হবে না, তাহলে দেশের আইনটা শরীয়তের আইনের পরিপন্থী হচ্ছে। তো যখন শরীয়তের আইনের পরিপন্থী দেশের আইন হবে তখন এক্ষেত্রে শরীয়তের আইনই প্রাধান্য পাবে। এটা স্পেসিফিকলি বলা আছে মুসলিম পার্সোনাল ল বা শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937-এ। সেজন্য এই শেষের আইন মামলা নুরুল ইসলাম ভার্সেস মানে নূর আয়েশা বেগম মামলার মধ্যে আদালত বলতেছেন নোটিশ, তালাকের নোটিশ না দিলেও তালাক কার্যকর হয়ে যাবে, তবে নোটিশটা না দেওয়ার জন্য হাজবেন্ডকে শাস্তি ভোগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। এরপর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা শরীয়তের মধ্যে ট্রিপল তালাক নামে একটা কি শুনেছি, শব্দ শুনেছি, ট্রিপল তালাক। অর্থাৎ একজন হাজবেন্ড তিনটে তালাকের মালিক, 1 নম্বর তালাক, 2 নম্বর তালাক, 3 নম্বর তালাক। হাজবেন্ড চাইলে একটা তালাক দিতে পারে, অথবা হাজবেন্ড চাইলে প্রথমে একটা দেয়, পরে আরেকটা দেয়, সর্বশেষ 3 নম্বর তালাকটা দিতে পারে। অথবা হাজবেন্ড চাইলে প্রথমে স্ত্রীকে এরকম বলতে পারে তোমাকে 2 তালাক দিলাম, সেরকমও বলতে পারে। অথবা হাজবেন্ড চাইলে স্ত্রীকে বলতে পারে তোমাকে আমি কয় তালাক দিলাম, 3 তালাক দিলাম। অর্থাৎ 1 তালাক আলাদাভাবে দিতে পারে, 2য় নম্বর তালাকটাও আলাদাভাবে দিতে পারে, 3য় নম্বর তালাকটাও আলাদাভাবে দিতে পারে, অথবা প্রথমে 1 2 দুটোটা একসাথে দিতে পারে, অথবা 2 3 মানে 2 3 না একসাথে 1 2 3 তিনটা একসাথে দিতে পারে। তো শরীয়তের মধ্যে এরকম যদি তালাক দেই তাহলে সেক্ষেত্রে তালাকটা কি হবে, কার্যকর হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে বলতেছে, দেশের আইনে বলতেছে যে হাজবেন্ড যদি 1 নম্বর তালাক, 2 নম্বর তালাক, 3 নম্বর তালাক অর্থাৎ ট্রিপল তালাক যদি একসাথে দেই তাহলে সবগুলো তালাক গণ্য হবে সিঙ্গেল এবং রিভোকেবল তালাক হিসেবে। হাজবেন্ড যদি স্ত্রীকে বলে আমি তোমাকে 3 তালাক দিলাম, এক্ষেত্রে 3 তালাক প্রযোজ্য হবে না, বরং এক্ষেত্রে প্রযোজ্য হবে শুধুমাত্র 1 তালাক। এক্ষেত্রে দেশীয় আইনের মধ্যে আমাদের হানাফি মাযহাবকে অনুসরণ না করে তারা মালিকি মাযহাবকে কি করেন, অনুসরণ করেন। মালিকি মাযহাবের ইমাম সাহেব বলেন যে এরকম একটা মানে কেউ যদি এক মুখে মানে সিঙ্গেল, এখানে একটা মজলিসের কথা বলা হয় আর কি, এক বৈঠক, কিন্তু আমরা সেটাকে সহজ করার জন্য বলবো এক মুখে। মানে আপনার সকাল 9টা বাজে হাজবেন্ড তালাক দিচ্ছে, তো 9টা বাজে হাজবেন্ড যদি এই স্ত্রীকে বলে তোমাকে আমি 3 তালাক দিলাম, ইমাম মালিকের মতো তখন হবে 1 তালাক কি হবে আপনার কার্যকর হবে। সেই ইমাম মালিকের মতো অনুসরণ করে আমাদের দেশেও বলতেছে হাজবেন্ড যদি স্ত্রীকে 3 তালাক একসাথে দেয়, মানে 3 তালাক যদি একসাথে দেয় তখন হবে 1 তালাক। অর্থাৎ পরবর্তীতে হাজবেন্ড আরো একবার তালাক দিতে পারবে, আরো একবার কি দিতে পারবে আপনার তালাক দিতে পারবে, আরো 2বার তালাক দিতে পারবে টোটাল। এই সামির আল নূরের এই প্রশ্নটার উত্তরই তো দিচ্ছি যে আমাদের দেশের আইনে বলতেছে যে আপনি যদি 3 তালাক দেন একসাথে সেটাকে 3 তালাক হিসেবে গ্রহণ করা হবে না, সেটাকে সিঙ্গেল সাথে রিভোকেবল, সেটাকে সিঙ্গেল প্লাস রিভোকেবল, এটা সরাসরি বলে দেওয়া আছে। সিঙ্গেল রিভোকেবল তালাক হিসেবে কি করা হবে, গণনা করা হবে, সিঙ্গেল রিভোকেবল তালাক হিসেবে গ্রহণ করা হবে, এটাকে আপনার 3 তালাক হিসেবে কি করা হবে না, ধরা হবে না। তালাক সাথে দিলে 1 তালাক হিসেবে গণ্য হবে। জি ভাইয়া, জি এটাই বলতেছি। মানে আমাদের দেশের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা অন্যান্য আইন মোতাবেক বলে দেখা যাচ্ছে যে হাজবেন্ড যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় তখন সিঙ্গেল রিভোকেবল তালাক হবে। অর্থাৎ হাজবেন্ড স্ত্রীকে 90 দিনের ভিতরে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, নোটিশ দেওয়ার 90 দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবে, এবং পরবর্তীতে সেই স্ত্রীকে আরো 2বার কি করতে পারবে, তালাক দিতে পারবে। আশা করি সবার কাছে ক্লিয়ার। এই যে এই সর্বশেষ এটা আলোচনার মাধ্যমে আমাদের ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজে সেটাও আলোচনা হয়ে গেছে। এরপরে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্সের যেগুলো ডিভোর্স রিলেটেড সেগুলোও আলোচনা হয়েছে, এবং আমরা ওভারঅল ডিভোর্সের যে ব্যাপার সেটার হচ্ছে মানে একটা অংশ আমরা শেষ করে ফেলেছি আর কি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লুসিভলি ওয়াইফস পাওয়ার টু ডিভোর্স। মানে আমরা জানি জেনারেলি একজন পুরুষ বিবাহের মাধ্যমে তালাকের মালিক হয়, সে 3টা তালাকের মালিক হয়, কিন্তু এক্সেপশনালি শরীয়ত মোতাবেক এবং আইন মোতাবেক উভয় ক্ষেত্রে স্ত্রীও তালাকের মালিক হতে পারে, এবং এটা হচ্ছে একটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে হাজবেন্ড, কিন্তু সেকেন্ডারি হচ্ছে স্ত্রী। স্ত্রী কখন তালাকের মালিক হয় সেটা হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার কাবিন নামা যেটা আছে, কাবিন নামা
কাবিন নামায় যদি স্টিপুলেশনের মাধ্যমে যদি সে তালাকটা নিয়ে নেই, কিরকম? কাবিন নামার মধ্যে আমরা জানি এই 18 নম্বর কলামের মধ্যে লিখে থাকে মানে আপনি স্ত্রীকে কি করেছেন কিনা, তালাক ডেলিগেশন করেছে কিনা, তালাক ডেলিগেশন করেছেন কিনা, তালাক ডেলিগেটেড, কতটা তালাক আপনি তাকে ডেলিগেট করেছেন। এরপর হচ্ছে নাম্বারটা থাকবে আর কি, ওখানে নাম্বারটা বলা আছে যে কয়টা, একটা নাকি দুইটা নাকি তিনটা তালাকে আপনি ডেলিগেট করেছেন। তো আন্ডার হোয়াট কন্ডিশন একটা শব্দ আছে, আন্ডার হোয়াট কন্ডিশন, আন্ডার হোয়াট কন্ডিশন, আন্ডার হোয়াট কন্ডিশন, কন্ডিশন নাম লিখে দিলাম, আন্ডার হোয়াট কন্ডিশন। এগুলো কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে যে কাবিন নামার মধ্যে যখন শর্তটা দেওয়া থাকবে এবং এই শর্তটা যখন হাজবেন্ড কি করবে, হাজবেন্ড এবং ওয়াইফ কি করবে আপনার পূরণ করবে, হাজবেন্ড এবং ওয়াইফ যখন পূরণ করবে এবং ওইখানে লিখে থাকবে যে আমি স্ত্রীকে একটা তালাকের ক্ষমতা দিলাম, মানে ডেলিগেট করলাম, একটা তালাকের কি করলাম, ডেলিগেট করলাম, পাওয়ার বা ক্ষমতাটা আমি ডেলিগেট করলাম, তাহলে স্ত্রী পরবর্তীতে হাজবেন্ডকে সে কি দিতে পারবে, তালাক দিতে পারবে, ওই তালাকটা দিতে পারবে। এবং এই তালাকের আরবি নাম হচ্ছে তালাকে তাফউইজ, তালাকে তাফউইজ বলে, তালাকে তাফউইজ, তাফউইজ মানে হচ্ছে হস্তান্তর করা। তো এই যে আমরা স্ত্রীর যে তালাক দেওয়ার ক্ষমতা সেটা পাবো কখন, যখনই সেটা কাবিন নামার মধ্যে শর্ত করে স্ত্রীকে সেটা ডেলিগেট করা হবে। যদি স্ত্রীকে ডেলিগেট করা না হয় তাহলে স্ত্রী কখনো কি দিতে পারবে না, আপনার তালাক দিতে পারবে না। তখন ভিন্ন কিছু ওয়ে আছে, সেগুলোর মাধ্যমে স্ত্রী হাজবেন্ড থেকে তালাক চাইতে পারবে, সরাসরি অথবা আদালতের মাধ্যমে। আপনাদের এতটুকু কি ক্লিয়ার? আপনারা যে স্ত্রী কিভাবে তালাকের মালিক হয় সেটা কি বুঝেছেন? আমাকে একটু জানান। আর একটু বললে ভালো হতো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা জানি বিবাহের মাধ্যমে একজন হাজবেন্ড তালাকের মালিক হয়, স্ত্রী কখনো বিবাহের কারণে তালাকের মালিক হয় না। তবে এক্সেপশনাল কেস হচ্ছে যখন কাবিন নামা যেটা থাকবে, কাবিন নামার মধ্যে হাজবেন্ড এবং স্ত্রী মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে সেখানে তালাকটা ডেলিগেট করবে। ওই কাবিন নামার মধ্যে একটা কলাম আছে, সেই কলামের নাম্বার হচ্ছে আপনার 18 নম্বর কলাম। 18 নম্বর কলামের মধ্যে যখন এখানে লেখা আছে যে স্ত্রীকে তালাক ডেলিগেট করা হয়েছে কিনা, ডেলিগেট করা হলে কতটি তালাক ডেলিগেট করেছেন অথবা ডেলিগেট করার জন্য কোনো শর্ত দিয়েছেন কিনা, এই সকল ব্যাপারগুলো যখন মেনে হাজবেন্ড স্ত্রীকে তালাক ডেলিগেট করবে, যে হাজবেন্ড তো 3টা তালাকের মালিক, সেই 3টা তালাক থেকে ওইখানে লিখে দিলে যে আমি একটা তালাক দেওয়ার ক্ষমতা স্ত্রীকে প্রদান করলাম, তখনই হচ্ছে স্ত্রী সেই তালাকটা নিজে এক্সারসাইজ করার মালিক হবে। অর্থাৎ পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে তখন স্ত্রী যদি চায় তখন হাজবেন্ডকে উল্টো তালাকটা দিতে পারবে। এবং এই যে হাজবেন্ড স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাটা হস্তান্তর করলো, এটাকে বলা হয় তালাকে তাফউইজ। ইয়েস, ডেলিগেট করা কি বাধ্যতামূলক? ইয়েস, যদি ডেলিগেট না করে তাহলে স্ত্রী কখনো তালাকের মালিক হবে না। তখন যদি স্ত্রী হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায়, মালিক তো নাই, ডিভোর্স যদি দিতে চায়, অর্থাৎ সে যদি বিবাহটা ডিসলিউশন করতে চায়, তখন তাকে ভিন্ন কিছু প্রসেস ফলো করতে হয়। সেই ভিন্ন প্রসেস গুলো কি আমরা সামনে পড়বো। একটা হচ্ছে ফার্স্ট, এরপর হচ্ছে কুল, এরপর হচ্ছে জুডিশিয়াল কুল। সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো। ডেলিগেট করাটা বাধ্যতামূলক ভ্যালিডলি করার জন্য। যদি ডেলিগেট না করে তাহলে স্ত্রী হাজবেন্ডকে তালাক দিতে পারবে না। ধরেন এখন আমরা মানলাম হাজবেন্ড স্ত্রীকে ওয়াইফকে একটা তালাক ক্ষমতা দিল, সে এটা কিভাবে এক্সারসাইজ করবে, হোয়াট ইজ দ্য প্রসেস অর প্রসিডিউর, সেটার প্রসেস এবং প্রসিডিউর বলা আছে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 19 MFLU 1961 এর যে অর্ডিন্যান্স আমরা বারবার পড়েছি, সেই 1961 এর অর্ডিন্যান্সের মধ্যে হচ্ছে প্রসেসটা বলা আছে। সেই অর্ডিন্যান্সের সেকশন 8 এর মধ্যে বলা আছে যে হাজবেন্ড যেরকম স্ত্রীকে তালাক দেওয়ার পরে একটা তালাকের নোটিশের একটা কপি স্ত্রীকে প্রদান করে, আবার একটা নোটিশের একটা কপি চেয়ারম্যানকে প্রদান করে, অনুরূপভাবে স্ত্রী সেকশন 8 মোতাবেক যখন সে ডেলিগেটেড তালাকটা হাজবেন্ডকে দিবে, দেওয়ার পরে সে একটা লিখিত ডকুমেন্ট বা লিখিত কাগজ নোটিশ
একটা হাজবেন্ডকে দিবে আর একটা হচ্ছে এই যে আপনার চেয়ারম্যান বরাবর প্রদান করবে। এই হচ্ছে আপনার সেকশন 8 মোতাবেক ডেলিগেটেড পাওয়ার S3 এক্সারসাইজ করার প্রসেস। এগুলো হচ্ছে আপনার মানে যেগুলো ভ্যালিড বলে আর কি, মানে স্ত্রী যখন তালাকে তাফউইজের মালিক হয় তখন সে কিভাবে তালাকটা এক্সারসাইজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, যে এখানে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন। এখন আমরা চলে যাবো যে যদি আপনার হাজবেন্ড স্ত্রীকে চুক্তির সময় কি না করে তালাক যদি আপনার হস্তান্তর না করে তালাকে তাফউইজটা যদি না দেয়, সেই সুযোগটা যদি না দেয় তখন কি করবে, তখন কোনো সুযোগ আছে কিনা আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কি ক্লিয়ার? একটু রেসপন্স করেন, সবার কাছে ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে? কারো কোনো রেসপন্স নাই? ইলতিজা তাবাসসুম থ্যাংক ইউ, এরপর সামিরা থ্যাংক ইউ। বাকিরা কি ক্লাসে জয়েন করে শুনতেছেন এরকম, নাকি মানে মনে হচ্ছে না যে ক্লিয়ার বলাটা আমি একটু বুঝছি, সেই বলাটা আমার দায়িত্ব আছে বা আমার বলাটা উচিত না, এরকম কিছু ভাবছেন? কারণ আমি ফার্স্টে বারবার বলেছি আমাদের ক্লাসটা হচ্ছে উভয়মুখী, মানে আমি পড়াচ্ছি মানে এরকম না যে আপনি শুধু শুনে বসে থাকবেন, সেরকম না। একটু আটটু নড়াচড়া করতে হবে, রিপ্লাই করতে হবে, করলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন, না হয় মনে করবো যে বুঝেন নাই। আচ্ছা, এখন আমরা দেখবো ধরেন হাজব্যান্ড এবং স্ত্রী তারা বিয়ের কন্ট্রাক্টটা করার সময় কোন রকমের তালাক ডেলিগেট করলো না, অর্থাৎ কলাম নাম্বার যেটা 18 আছে, কলাম যেটা 18 নাম্বার কলাম আছে কাবিন নাম্বার, তারা সেটা কি করা নাই, পূরণ করা নাই। তাহলে এখন স্ত্রীর কোনো তালাক দেওয়ার সুযোগ আছে কিনা বা কোনো প্রসিডিওর আছে কিনা? আছে, বলতেছে সেটা হচ্ছে সেগুলো হচ্ছে তিন ধরনের। কি কি? একটা হচ্ছে ফার্স্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কুল, তৃতীয় নম্বর হচ্ছে যে কুল মানে হচ্ছে জুডিশিয়াল কুল আর কি, জুডিশিয়াল কুল। প্রথমে আসি ফার্স্টটা কিরকম? ফার্স্টটা হচ্ছে স্ত্রী হাজব্যান্ড কর্তৃক এগ্রি হয়ে গেছে, মানে হাজব্যান্ড অন ডেইলি বেসিস স্ত্রীকে আঘাত করে, মারামারি করে, অথবা তাকে মেইনটেনেন্স প্রদান করছে না, অথবা তার সাথে তার মতের কি হচ্ছে না, মিল হচ্ছে না, এবং স্ত্রী হাজব্যান্ডের সাথে কোনোভাবেই সংসার করতে চাইতেছে না। হাজব্যান্ড তাকে ডাওয়ার দিচ্ছে না, অথবা তাকে মেইনটেনেন্স দিচ্ছে না, অথবা তাকে নিয়মিত তার প্রতি ক্রুয়েল আচরণ করতেছে, অথবা হাজব্যান্ড তাকে রেখে কোথায় চলে গেছে, বিভিন্ন রকমের গ্রাউন্ড আছে। এই যে বিভিন্ন কারণ, এগুলোর কারণে স্ত্রী হাজব্যান্ডের সাথে বসবাস করতে ইচ্ছুক না, অর্থাৎ সে বসবাস করবে না এক কথায়। তো এখন সে হাজব্যান্ডকে বলতেছে আমাকে তালাক দিয়ে দাও, এখন হাজব্যান্ড তাকে তালাকও দিচ্ছে না, এবং সে নিজেও হাজব্যান্ডকে তালাক দিতে পারছে না, কারণ কাবিন নামার মধ্যে তাকে সেরকম কোনো তালাক ডেলিগেট করা হয়নি। তাহলে তখন কি করবে? তখন বলা হচ্ছে স্ত্রী এই ফাস্কের জন্য আদালতের মধ্যে মামলা করবে। সে কি করবে? আদালতের মধ্যে একটা মামলা করবে, যেটাকে বলা হয় এই যে সুইট ফর ফার্স্ট, মানে ফার্স্ট ক্রুয়েলটি। ফার্স্ট আরো অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি বলবো। ফার্স্ট মানে শুধু ক্রুয়েলটি না, ফার্স্ট মানে অনেকগুলো কারণ আছে। যে এই ফার্স্ট মানে হচ্ছে ছিন্ন করা, ফার্স্টের বাংলা অর্থ হচ্ছে ছিন্ন করা, বিবাহ ছিন্ন করা। এই যে বললাম হাজবেন্ডও তাকে তালাক দিচ্ছে না, এবং স্ত্রীর ক্ষমতা নেই যে হাজবেন্ডকে তালাক দেওয়ার। এই অবস্থায় স্ত্রী কি করবে? আদালতের মধ্যে একটা মামলা করবে, এবং সেই মামলার নাম হবে মানে সুইট ফর ফার্স্ট, মানে ফার্স্টের জন্য কি করলাম? মামলা করলাম। এবং এই মামলার মধ্যে স্ত্রী কি কারণে হাজবেন্ডের সাথে ফার্স্ট করতে চাই, মানে ডিসলিউশন করতে চাই, সেই বিবাহটা তার সাথে করতে চাই না, মানে ডিসলিউশন চাই, সেগুলো কি করবে? কারণ বর্ণনা করবে। এবং এই যে সে কি কি কারণে ফার্স্টটা চাইতে পারে, মানে গ্রাউন্ড গুলো কি কি, GROUND, গ্রাউন্ডস গুলো কি কি? গ্রাউন্ডস ফর ফার্স্ট, মানে কি কি কারণে স্ত্রী ফার্স্টের জন্য মামলা করতে পারে, সেগুলো বলা আছে এই যে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ডিসলিউশন অফ মুসলিম 1939, ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 এর মধ্যে এই যে এই গ্রাউন্ড গুলো কি করা আছে, আপনার বর্ণনা করা আছে। আমরা সেগুলো একটা একটা বলি, অনেকগুলো আছে, আপনারা একটু খাতায় লিখে ফেলেন, আমি আপনাদেরকে একটা একটা বলতেছি। সেগুলোর এক নাম্বার হচ্ছে
Husband's whereabouts is unknown for 4 years. Husband's whereabouts is unknown. Whereabouts is unknown. Where about is unknown for 4 years. অর্থাৎ হাজব্যান্ড স্ত্রীকে রেখে কোথায় চলে গেছে কেউ জানে না। অনেকগুলো হাজব্যান্ড আছে ভবঘুরে, তার মাঝে মাঝে চাই সে অন্য কোনো জগৎ থেকে ঘুরে আসবে। এখন কুষ্টিয়ায় লালনের মেলা চলতেছে, সে লালনের মেলায় চলে গেল বন্ধুর খপ্পরে পড়ে। সেখানে গিয়ে সে হচ্ছে আপনার সিদ্ধি পান করা শুরু করলো। সিদ্ধি মানে বুঝেন তো? সিদ্ধি মানে বুঝেন, মানে লালনের মেলার একটা আপনার কি বলবো তাবারক হচ্ছে সিদ্ধি। তো ওই হাজব্যান্ড ওখানে সিদ্ধিতে অভ্যস্ত হলো। সিদ্ধিতে অভ্যস্ত হওয়ার পর সে সেখানে হচ্ছে আপনার জিকির করে, নামাজ দোয়া জিজ্ঞেস করলো, বলে যে নামাজ দোয়া আমাদের জন্য লাগে না। তাকে যদি জিজ্ঞেস করে আপনি কি মানুষ আছেন নাকি অন্য জগতে, সে বলে আমি কোথায় আছে আমি জানি না। এই যে লালন মেলায় গেছে, যাওয়ার পরে কয়টা বছর চলে গেল, 4টা বছর চলে গেল, সে এখনো তার যে স্ত্রী বাচ্চা আছে সেগুলোর কোনো কি নেই না, খোঁজখবর নেই না। অর্থাৎ সে কোথায় আছে সেটার কোনো খোঁজখবর 4 বছর পর্যন্ত নাই। এই অবস্থায় স্ত্রী আদালতে মামলা করবে যে আমাকে ওই মানুষটার থেকে ডিসলিউশনের জন্য কি দিন, ডিক্লারেশন দিন। তখন আদালত হচ্ছে সেগুলো যাচাই বাছাই করে তখন আপনার স্ত্রীকে এই ফাস্কের জন্য কি দিবে, আপনার ডিক্লারেশন দিবে। অর্থাৎ আদালতের মাধ্যমে বিবাহটা শেষ হয়ে যাবে। এবং এটার একটা মজা হচ্ছে, যখন ফাস্কের মাধ্যমে বিবাহটা শেষ হবে তখন সেখানে স্ত্রীর কোনো কি নেই, ফাইন্যান্সিয়াল লস নাই, ফাইন্যান্সিয়াল লস 0। অর্থাৎ ফাইন্যান্সিয়াল লস নাই মানে ধরেন হাজবেন্ড তো লালন মেলায় গিয়ে সেখানে পড়ে আছে, এখানে হাজবেন্ডের একটা প্রপার্টি আছে যার প্রপার্টির মূল্য হচ্ছে আপনার 10 লাখ টাকা। প্রপার্টির একটা 10 লাখ টাকার একটা কেস আপনার প্রপার্টি আছে, জায়গা আছে, এবং স্ত্রীর ডাওয়ার আছে হচ্ছে আপনার 5 লাখ টাকা। ধরেন 5 লাখ টাকা স্ত্রীর ডাওয়ার বাকি আছে, তখন আদালত হচ্ছে বলবে যে 10 লাখ টাকার জায়গাটা বিক্রি করে দাও, বিক্রি করে এখান থেকে স্ত্রীকে কি দাও, 5 লাখ টাকাটা আদায় করে দাও। এই যে স্ত্রী যে ফাস্কের জন্য যখন আদালতের মধ্যে মামলা করবে তখন সে স্ত্রী ফাস্কের জন্য এই 5 লাখ টাকাটা পেয়ে যাবে। সে যদি ফাস্কের জন্য মামলা না করতো, ডিসলিউশন যদি সে এমনি এমনি চলে আসতো, তাহলে সে 5 লক্ষ টাকাটা পেত না। এখন আসেন দ্বিতীয় নাম্বারটা কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ফেলিয়ার টু পে মেইনটেনেন্স ফর 2 ইয়ার্স। 2 নম্বর হচ্ছে ফেলিয়ার টু পে মেইনটেনেন্স ফর 2 ইয়ার্স। হাজব্যান্ড বন্ধু বান্ধব নিয়ে খাইতে যায়, সে হচ্ছে চট্টগ্রামের যেগুলো প্রসিদ্ধ রেস্টুরেন্ট সেগুলোতে খাইতে যায়। তার অনেকগুলো বান্ধবী মেনটেন করতে হয়, তার ফ্রেন্ড সার্কেল মেনটেন করতে হয়। সে হচ্ছে বাইকার ভ্রুম ভ্রুম করে বাইক চালায়। তার রিসেন্টলি সে হচ্ছে আপনার একটা রয়্যাল এনফিল্ড কিনছে, রয়্যাল এনফিল্ড। তার রয়্যাল এনফিল্ড চালা চলে না, তার রয়্যাল এনফিল্ড চালাইতে হয় স্ত্রীকে নিয়ে, স্ত্রীকে ছাড়া মানে স্ত্রীর বান্ধবী বলতে পারি, বান্ধবীদেরকে নিয়ে তার হোটেলে মোটেলে খাইতে হয়। তার পকেটে পয়সা টাকা না, রাত্রেবেলা যখন সে বাসায় ঢোকে তখন তার বাসায় তার পকেটে টাকা নাই। তো টাকা না দেওয়ার কারণে কি স্ত্রীকে বাজার করে দেয় না, কাপড় চোপড় দেয় না, স্ত্রীর যে আপনার বড় লাগে শাড়ি লাগে, এরপর হচ্ছে স্ত্রীর স্নো পাউডার লাগে, আমি তো এগুলো জানি না, মেকআপ বলে মেকআপ লাগে, এগুলো সে দেয় না। দিলে বলে যে আমি তো গরিব, আমার পয়সা নাই, আমি খেতে পারি না, আমার টাকা নাই। এরকম করতে করতে সে 2 বছর চলে গেল, 2 ইয়ার্স। 2 বছর পর্যন্ত সে স্ত্রীকে মেনটেন দেয় না। তখন স্ত্রী কিসের জন্য মামলা করতে পারবে? ফাস্টের জন্য মামলা করতে পারবে। এরপরে আসেন 3 নাম্বারটা কি। 3 নাম্বারটা হচ্ছে পলিগামি। 3 নম্বর হচ্ছে পলিগামি। অর্থাৎ পলিগামি হচ্ছে বিবাহ করা। স্ত্রী আছে, স্ত্রী তাকে সবকিছু দেয়, স্ত্রীরাও বউটাও সুন্দর একদম, মানে এরকম না পূর্ণিমার চাঁদের মতো বউ। ভাই বউ একটা পাইছে যে পূর্ণিমার চাঁদের মতো বউ, তাকে দেখতে পুরা এলাকার মানুষ ছাদের উপর দাঁড়াই থাকে। কিন্তু ভাই আপনার হাজবেন্ডের মাথা ঠিক নেই। তার কথা হইতেছে কি, আমি চকবাজার গেলে সেখানে একটা মেয়ে দেখলে সেটা আমার পছন্দ হয়ে যায়। 2 নম্বর গেটে একটু ঘুরে আসলে ওইটাও পছন্দ হয়ে যায়। 16 শহর আসলে সেটাও পছন্দ হয়ে যায়। বদ্দারার আশা এসে রেজিস্ট্রেশন কাবিন আপনার রেজিস্ট্রি অফিসে ঢুকে বলতেছে এখানে সাইন করে দাও, বিয়ে একটা করে ফেলছে। পলিগামি। সে এখানে একটা বিয়ে করছে, গুরু করে আপনার কর্ণফুলী ব্রিজে গেছে, সেখানে একটা মায়া দেখছে, বলছে আই লাভ ইউ, চলো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করবি। এখানে একটা করছে। এরপর হচ্ছে ঘুরে আবার এদিকে আপনার টানেল পার করে ইয়াতে গেলো, পতঙ্গা বিচে গেল, এখানে একটা পছন্দ হয়েছে, সেটাকে একটা করে ফেললো। এই যে তার যে বাসায় একটা প্রথম স্ত্রী আছে, তার কোনো পারমিশন নেওয়া দরকার আছে কিনা, তার থেকে কোনো অনুমতি নেওয়ার দরকার আছে কিনা, বা তার নিজের আদৌ প্রয়োজন আছে কিনা, সেগুলো কি করে না, কেয়ার করে না।
এই যে কেয়ার না করে বারবার বিবাহ করা, এইসব করলে স্ত্রী কি করতে পারবে? ফাস্কের জন্য মামলা করতে পারবে। 4 নম্বরের মধ্যে আসেন 7 নম্বর 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। আপনার স্ত্রী হচ্ছে ভাই, আপনার হাজবেন্ড হচ্ছে ভাই অনেক বড় মানে ক্রিমিনাল টাইপের মানুষ। তাকে যদি কেউ বলে বন্ধু কি অবস্থা, বলছে ভালো, বলছে কিরকম ভালো, বলছে আছি আর কি কোন রকম ভালো, বলছে আছি আর কি এটা কিরকম, এই 3টা কথা বলার সাথে সাথে সে পকেটের মধ্যে পিস্তল আছে দিয়ে ঠুস 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 করে মার দিল। মারে যাওয়ার পরে এটা আদালতে গেল। আদালতে যাওয়ার পর আদালত বলতেছে যে ভাই তোমার আমি 7 বছর কি দিলাম, জিয়ার দিলাম। 7 বছর মানে 7 বছরের চেয়ে বেশি, 7 বছর হইতে পারে অথবা 7 বছরের চেয়ে বেশি হতে পারে। এই 7 বছরের যেহেতু জেল, তো স্ত্রীটারও ভাই মানুষ, তারও তো বিভিন্ন রকমের চাহিদা আছে, সে তো মানুষ, সে যেহেতু হিউম্যান বিং, এই সব কিছু বিবেচনা করে সে যদি না চায় যে হাজবেন্ড তো এখন ইয়ার মধ্যে কি বলে যে জেলের মধ্যে সে জেলের ভাত খাবে, সেখানে সে ভালো হইতেও পারে না হইতে পারে, আমার দরকার নাই, এই যদি আদালত 7 বছরের জন্য জেলের রায় দেয়, তাহলে সে কি করতে পারবে? স্ত্রী ফাস্কের জন্য মামলা করতে পারবে। এরপর হচ্ছে 5 নম্বরের মধ্যে বলতেছে ফেলিয়ার টু পারফর্ম মেরিটাল অব্লিগেশন। আমি মুখে মুখে বলে দিচ্ছি। 5 নম্বর হচ্ছে ফেলিয়ার টু পারফর্ম মেরিটাল অব্লিগেশন ফর 3 ইয়ার্স। মেরিটাল অব্লিগেশন হচ্ছে স্ত্রীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তারপর হচ্ছে স্ত্রীর সাথে আপনার ফিজিক্যাল ইন্টারকোর্স যেটা বলে সেগুলো করা, তার সাথে ভালো আচরণ করা, তাকে বাবার বাড়ি দিয়ে আসা, এই সমস্ত মেরিটাল অব্লিগেশন যদি হাজবেন্ড পারফর্ম করতে না পারে, তাহলে আপনি ফার্স্টের জন্য মামলা করতে পারবেন। এরপর হচ্ছে ইম্পর্টেন্সি বলা হয় অক্ষমতা। ধরেন মানুষ তো হিউম্যান বিংস, বডিটা হচ্ছে সবসময় কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, তার আগে সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে তার শারীরিক অক্ষমতা দেখা গেলো, ইম্পর্টেন্সি যেটাকে বলে আপনারা জানেন। তো এই ইম্পর্টেন্সি হলে তখন আদালতের মধ্যে মামলা করবে। আদালত তাকে একটা নির্দিষ্ট সময় দিবে, যদি মেডিকেলের দরকার হয়, সে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয়, এই একটা সময় দিবে। সময় দেওয়ার পরেও যদি তার এটা পার্মানেন্ট একটা সমস্যা হয়েছে, তখন আপনার ফাস্কের জন্য মামলা করতে পারবে। এরপর আসেন ইনসেনিটি মানে পাগল। ধরেন এরকম যে আপনার হাজবেন্ড পাগল হয়েছে, জাস্ট 1 মাসের মধ্যে আপনার ভালো হয়ে গেছে, তখন আপনি ফাস্কের জন্য মামলা করলে হবে না। ধরুন আপনার পার্মানেন্টলি সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তো ভাই আপনি কি পাগলের সাথে সংসার করবেন না? অবশ্যই তখন আপনি মামলা করতে পারবেন। এরপর হচ্ছে অপশন অফ পিউবার্টি, মানে চাইল্ডের সময় তারা বিবাহটা হয়েছিল এবং এখন তারা পিউবার্টি অ্যাটেন্ড করেছে, অর্থাৎ 10 বছর বয়সে বিবাহ দিয়ে দিয়েছিল, এখন তারা 18 বছর হয়েছে বা ছেলেটা 21 বছর হয়ে গেছে, তারা চাইলে তাদের যে চাইল্ড ম্যারেজ সেটাকে কি করতে পারবে, উইথড্র করতে পারবে। এরপর আসে ক্রুয়েলটি মানে কিরকম? আপনি সসেজ দিয়ে, টমেটো দিয়ে, তারপর হচ্ছে আমি তো ভাই তো এক্সপার্ট না, আর কি বলবো, আচ্ছা এই দুইটাই বলি, এই সমস্ত চিংড়ি দিয়ে, গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে সব কিছু দিয়ে কোরিয়ান স্পাইসি নুডলস বানাই দিল আপনার হাজবেন্ডের জন্য। হাজবেন্ড আসার সাথে সাথে বলছে এগুলো কি বানিয়েছো? বলে তোমার জন্য আমি অনেক সুন্দর করে আমার নরম তুলতুলা হাত দিয়ে রান্না করে এনেছি। তখন হাজবেন্ড বলছে ইনার মুকুত্তু সরা, ইনা আসা মুকুত্তু সরা, কোরিয়ান মুরিয়ান নাই বুঝি ইনার মুকুত্তু সরা। আপনারা দেখলে ভাই তার মুডটাই চেঞ্জ হয়ে যায়। আপনি চিকেন বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন, এতে এরকম গালে দেওয়ার আগে বলে যে ভাই লবণ হয়েছে। আপনি কাপড় পরে আসছেন, দেখলে বলে যে ভাই পেতনির মতো লাগতেছে, মানে আপনার জীবনটা অসহ্য করে ফেলছে। আপনি তখন ফাস্কের জন্য কি করতে পারবেন? মামলা করতে পারবেন। এই হচ্ছে ফাস্কের জন্য, মানে কখন কখন ফাস্কের জন্য মামলা করতে পারবে, বা ফার্স্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস হইলে আদালতই বিবাহটা ডিসলিউশন করে দিই। এরপর আসেন কুল। এরপর আসবো আমরা কুলের মধ্যে আসি। কুলটা হচ্ছে কিরকম? কুল বলতে বোঝায় সেটাও হচ্ছে এক ধরনের ডিসলিউশন অফ ম্যারেজ, এবং এক্ষেত্রে স্ত্রী হাজবেন্ডকে একটা অ্যামাউন্ট দেয়, যেটার বিনিময়ে হাজবেন্ড স্ত্রীকে তালাক দেয়। কিরকম? আপনার হাজবেন্ড এবং স্ত্রী, অথবা স্ত্রীর হাজবেন্ডকে ভালো লাগছে না, সে বলতেছে আমাকে তালাক দাও, হাজবেন্ড তালাক দিচ্ছে না, অথবা স্ত্রীকেও তালাক ডেলিগেট করা হয়নি, যার কারণে সেও তালাক দিতে পারছে না। এখন সে হাজবেন্ডকে বলছে যে দেখো আমি তোমার থেকে কত টাকা পাইতাম, 5 লাখ টাকা ডাওয়ার হিসেবে পাইতাম, 5 লাখ, ওগো আমি তোমার থেকে 5 লাখ টাকা ডাওয়ার হিসেবে পাইতাম, তুমি যেহেতু আমি তোমাকে সেই 5 লাখ টাকা চাইবো না, তুমি আমাকে কি দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, তুমি আমাকে ডিভোর্স দেবো দাও। ভাই এটা শোনার পরে তো হাজবেন্ড বলতেছে কোকেন হে কোকেন, 5 লাখ টাকাও দিতে হচ্ছে না, আমি ডিভোর্সও দিয়ে দিলাম, আমি আরেকটা কি করব, বিয়ে করব। তো এটা শোনার পর যখন, অর্থাৎ এক কথায় টাকার বিনিময়ে যখন স্ত্রীর পক্ষ থেকে টাকার বিনিময়ে কম্পেনসেশনের বিনিময়ে যখন হাজবেন্ড স্ত্রীকে ডিভোর্স দিবে, তখন সেটাকে বলা হয় কুল। সেটাকে বলা হয় কুল বা কোলা তালাক। অনেকে কোলাও বলে, আবার অনেকে কুলু বলে, সেটাকে বলা হয় কোলা তালাক। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রান্টিং অথরিটি, গ্রান্ট করা হচ্ছে হাজবেন্ড, আর কম্পেনসেশনটা হচ্ছে, কম্পেনসেশন প্রদান করা হচ্ছে ওয়াইফ। এই যে গ্রান্টিং অথরিটি হাজবেন্ড,
আর কম্পেনসেশন দেয় হচ্ছে ওয়াইফ। এটাই হচ্ছে আপনার কুল। এই কুলের পূর্বে যখন আমরা কি লাগাই দিব, এই কুলের পূর্বে যখন আমরা একটা জুডিশিয়াল কুল লাগাই দিব, একটা জুডিশিয়াল শব্দ লাগাই দিব, তখন সেটা হবে জুডিশিয়াল কুল। এই যে জুডিশিয়াল কুল, জুডিশিয়াল কুল। জুডিশিয়াল কুল মানে আপনারা বুঝতেই পারতেছেন, জুডিশিয়াল কুল মানে এখানে কুলের সবগুলো শর্ত থাকবে, অর্থাৎ স্ত্রী কি দিবে আপনার কম্পেনসেশন দিবে, কম্পেনসেশন 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 দিবে ওয়াইফ, আর গ্রান্টটা করবে কোর্ট, COUR টু কোর্ট। এবং কারণটা কি বলছে, ক্রসিং দ্য লিমিট অফ আল্লাহ, ক্রসিং দ্য লিমিট অফ আল্লাহ। দেখা যাচ্ছে কিনা একটু বলেন, আপনারা আমার কথাগুলো ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, টপিকগুলো বুঝতেছেন কিনা একটু বলেন। জুডিশিয়াল কুলটা হচ্ছে কিরকম, এই যে হুবহু কুল, স্ত্রী হাজবেন্ডকে বলতেছে ওগো আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার তোমাকে ভালো লাগে না। কি কারণে ভালো লাগে না? এই কারণে ভালো লাগে না। অথবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, বা তার আরেকজন ছেলেকে পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হলে কি হবে, পছন্দ হলে সে হাজবেন্ডের লুকোচুরিতে তার সাথে ঘুরতে যাবে, তার সাথে হোটেলে কক্সবাজার যাবে, তার সাথে নিবৃত্তে সময় কাটাতে যাবে। তো এই সমস্ত গুলো করলে তো আপনার যেহেতু হাজবেন্ড আছে, এগুলো তো আপনার অপরাধ। আপনি যেরকম আল্লাহর কাছেও গুনাহের কারণে আল্লাহর কাছেও শাস্তির সম্মুখীন হবেন, অনুরূপ ভাবে দেশীয় আইনেও শাস্তির সম্মুখীন হবেন। অর্থাৎ এক কথায় ক্রসিং দ্য লিমিট অফ আল্লাহ, সেটা ক্রস করা হবে। অথবা আপনি আপনার হাজবেন্ডকে ভালো লাগে না, আপনি তাকে দেখলে আপনার মুখ দিয়ে গালাগালি আসে, অথবা তাকে আপনার খুব ডিমিন মনে হয়, তাকে মানে খুব ছোট লোকই মনে হয়, এরকম কিছু কিছু মনে হইতে পারে। তো এই অবস্থায় হাজবেন্ডকে বলতেছে ওগো আমাকে কি দাও, ডিভোর্স দাও। হাজবেন্ড তো বলতেছে ভাই এরকম পূর্ণিমার চাঁদ একটা মেয়েকে আমি কি দিব না, ডিভোর্স দিব না। হাজবেন্ড ডিভোর্স দিচ্ছে না, কি করার পরেও আপনি তাকে কম্পেনসেশন দেওয়ার পরেও এটা নিয়ে আপনি আদালতে মামলা করলেন, এবং মামলায় গিয়ে আপনি বললেন যে আমার হাজবেন্ড ভালো ঠিক আছে, কিন্তু তার সাথে আমার ভাই কোন রকমের সম্পর্ক রাখতে ইচ্ছা করতেছে না, আমি তার সাথে থাকতে থাকতে আমার মন বলতেছে আমি আরো পাপ করব, তার সাথে আমার ঝগড়া হবে, পরকীয়া হবে, আর বিভিন্ন রকমের ঝামেলা হবে। পরকীয়ার জন্য ভাই বিধান আছে, অবশ্যই আছে পরকীয়ার জন্য বিধান আছে, কিন্তু আমি তো আপনারা বলতেছি একটু শুনেন যে পরকীয়া করলে বিধান আছে। এখন ব্যাপারটা হচ্ছে পরকীয়া করার পরে এটা স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্সের জন্য কি যাচ্ছে, আবেদনটা যাচ্ছে, কিন্তু স্ত্রীর গুণের কারণে, স্ত্রীর সৌন্দর্যতার কারণে হাজবেন্ড কোনো কারণে ডিভোর্স দিচ্ছে না। কিন্তু স্ত্রীর কথা হইতেছে আমার ডিভোর্স লাগবে, হাজবেন্ডের কথা হইতেছে আমি ডিভোর্স দিব না। স্ত্রী বলছে আমি তোমার টাকা দিব, হাজবেন্ড বলছে আমি টাকা লাগবে না, আমার তোমারই লাগবে। তো তখন কি করবে স্ত্রী, আদালতের মধ্যে একটা মামলা করবে, মামলা করে বলবে মাননীয় আদালত আমার এই কারণে আমি আমার হাজবেন্ডের সাথে সংসার করতে পারবো না, আমি তাকে বিনিময়ে যে ডাওয়ারটা পাই সেই ডাওয়ারটা আমি তাকে কি করব, দিয়ে দিব, অথবা তার সাথে আমি তাকে এক্সট্রা কি দিব, টাকা পয়সাও দিব, আপনি আমাদের বিবাহটা কি করে দেন, শেষ করে দেন। এখন আদালত সেগুলো দেখবে, দেখে এগুলা অ্যানালাইসিস করবে, এবং অ্যানালাইসিস করে যদি সত্যিকার অর্থে সেখানে এমন কিছু পাই যেটার কারণে তাদের বিবাহ বন্ধনটা, তাদের সম্পর্কটা কি হয়ে যেতে পারে, গুনাহে লিপ্ত হওয়ার মতো একটা অবস্থা হতে পারে। এখানে আরো অনেকগুলো কারণ আছে যে গুনাহে লিপ্ত হওয়ার মতো অবস্থায় যেতে পারে, তখন আদালত হচ্ছে জুডিশিয়াল কুলের জন্য কি দিবে, আপনার ডিক্লারেশন দিবে। অর্থাৎ কুলের মধ্যে গ্রান্টিং অথরিটি হচ্ছে হাজবেন্ড, গ্রান্ট করতে হচ্ছে হাজবেন্ড, কিন্তু এই জুডিশিয়াল কুলের মধ্যে গ্রান্ট করবে হচ্ছে আদালত। হাজবেন্ড গ্রান্ট করলে তখন সেটাকে শুধুমাত্র বলা হয় কোলা তালাক, আর যখন সেটা আদালত করবে তখন সেটাকে বলা হয় জুডিশিয়াল কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে হচ্ছে আমাদের ডিভোর্সের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা সেগুলো আলোচনা করলাম। প্রথমত আমরা হাজবেন্ডস পাওয়ার, হাজবেন্ড কিভাবে ডিভোর্স দিতে পারে, তালাকে হাসান, তালাকে আহসান, এরপর হচ্ছে তালাক আল বিদা, তালাক রেজিস্ট্রেশন করতে হবে নাকি রেজিস্ট্রেশন করতে হবে না, তালাক দিলে সেই তালাক কি কি নিয়ম রীতি তাকে ফলো করতে হবে, অর্থাৎ মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স সেকশন 7 সেখানে তালাক দেওয়ার পরে কতদিন পরে সেটা কার্যকর হবে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। কেউ যদি তালাকের নোটিশ না দেয় ঠিক মতো, তাহলে তার কি শাস্তি হতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি হচ্ছে আপনার ওয়াইফস ক্যাপাসিটি অফ তালাক, স্ত্রী কখন তালাক দিতে পারে, স্ত্রীর তালাক দেওয়ার ক্ষমতাটা কিরকম, কিভাবে সেই ক্ষমতাটা পাই, আবার যদি স্ত্রীকে তালাক ডেলিগেট না করে সে এই অবস্থায় কিভাবে তালাকটা শেষ করতে পারে, যেমন ফার্স্টের আলোচনা করেছি। এবং ফার্স্টের আলোচনা করলে স্ত্রীর কি লাভ, সে হচ্ছে ফাইন্যান্সিয়ালি লস হয় না, এবং কি কি কারণে সে ফার্স্টের জন্য মামলা করতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে কুল নিয়ে কোলা তালাক নিয়ে আলোচনা করেছি। কোলা তালাকের মধ্যে স্ত্রী হচ্ছে কম্পেনসেশন দেয়, আর হাজবেন্ড হচ্ছে কি করে আপনার গ্রান্ট করে, হাজবেন্ড টাকা নিয়ে স্ত্রীকে তালাক দেয়। আর জুডিশিয়াল কুলের মধ্যে বলেছি সেটাও কোলা তালাকের মতো, কিন্তু এখানে হাজবেন্ড টাকার বিনিময়েও স্ত্রীকে তালাক দেয় না, বাট আদালত পুরো মামলাটা দেখাশোনা করে স্ত্রীর কথাগুলো শুনে রায় দিয়ে যে তালাক বিবাহটা কি বন্ধনটা থাকবে নাকি থাকবে না, ওটা ডিসলিউশন অফ ম্যারেজের ডিক্লারেশন দিই।
এটাকে বলা হয় আপনার জুডিশিয়াল কুল। এই আলোচনাগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন তো, বা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, সবাই একটু রেসপন্স করেন কাইন্ডলি। আর আপনাদের ফ্রেন্ড যারা ক্লাস করতেছে না তাদেরকে মেনশন দেন। ভাই আপনি বলেন ফাস্কের জন্য মামলা করলে স্ত্রী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। যদি হাজবেন্ড এর কোনো প্রপার্টি না থাকে তখন, হাজবেন্ডের যদি কোনো প্রপার্টি না থাকে তখন তখন কি করা হবে? তখন তো করার কিছু থাকবে না। হাজবেন্ডের যদি প্রপার্টি না থাকে তখন তো করার কিছু থাকবে না, তখন হচ্ছে আদালত ঘোষণা দিবে, তাকে ওই হাজবেন্ডকে দেউলিয়া হিসেবে ঘোষণা করবে যে অমুকের থেকে টাকা পাইতেছে, টাকা দিবে না, তখন দেউলিয়া হিসেবে ঘোষণা করবে। আর প্রপার্টি থাকবে না এরকম তো কখনো হইতে পারে না। সে প্রপার্টি তার প্রেজেন্ট না থাকতে পারে, কিন্তু তার আপনার ফ্যামিলিতে যখন তার হাজবেন্ড মারা যাবে তখন সেটা ডেপ্ট হিসেবে থাকবে। তখন তার যখন ওই হাজবেন্ডের বাবা মারা যাবে এবং বাবা থেকে যদি উত্তরাধিকার সম্পত্তি সূত্রে যদি সেই সম্পত্তি পাই, তখন সেই সম্পত্তি থেকে ডেপ্ট হিসেবে সেটা কি করতে পারে, আপনার মানে সংগ্রহ করতে পারে আর কি, যদি উইদিন শর্ট টাইমের মধ্যে হয়। সেটা বলি স্ত্রীর ডেলিগেশন পাওয়ার না থাকলে সে যদি তালাক দিতে চায় সেটা কুল, যে কুল হবে যেখানে মহারণা মকুফ করে, এছাড়া আর কোনো উপায় নেই। এই যে ফাস্কের কথা বলেছি, ফাস্কের ছাড়াও আরো 3টা আছে, সেগুলো হচ্ছে জেহার, ইলা, লিয়ান। জেহার, ইলা, লিয়ান। জেহার, ইলা, লিয়ান এগুলো আমাদের সাথে কোনো দরকার নেই। এগুলো আপনারা যারা শরীয়ত অনুযায়ী মানে শরীয়তের পার্সপেক্টিভ থেকে জানতে চায় তাদের জন্য প্রয়োজন। আর না হয় আমাদের দেশীয় আইনের মধ্যে জেহারের কোনো মামলা তেমন হয় না, সেই সমস্যাগুলো আসে না। ইলা, জেহার, যে লিয়ান এগুলো না। আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। জেহার হচ্ছে স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গের সহিত, মানে স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে ওই ব্যক্তির এমন কোন মহিলার সাথে সাদৃশ্য দেখানো যে মহিলার সাথে ওই পুরুষের বিবাহ নিষিদ্ধ। যেমন আমার মা, বিশেষ করে আমার মার কথা বলি, আমার মার সাথে তো আমার কোনো কি হইতে পারে না, বিবাহ সম্বন্ধ হইতে পারে না, কারণ আমি তো তার সন্তান। তো এখন আমি স্ত্রীকে বললাম যে কিসের নিয়তে? জেহারের নিয়তে, মানে প্রহিবিশনের নিয়তে, যে আমার স্ত্রীর হাতটা একদম দেখতে আমার মায়ের মতো, অথবা তার চেহারাটা দেখতে আমার মায়ের মতো, অথবা আপনি বললেন যে আমার স্ত্রীটা পড়া দেখতে আমার মায়ের মতো। তো এখানে যদি আপনার ইন্টেনশন থাকে যে এর মাধ্যমে আপনি আপনার মা যেমন আপনার বিবাহের জন্য হালাল না, মানে নিষিদ্ধ, এরকম কিছু নিয়ত করেন, তখন সেটাকে বলা হয় জেহার। এরপর হচ্ছে জেহার, ইলা, এরপর হচ্ছে লিয়ান। ইলা হচ্ছে স্ত্রী থেকে দূরে থাকা। আপনি যদি স্ত্রী থেকে, শরীয়তে বলতে 4 মাস বা 4 মাসের চাইতে বেশি দিন যদি আপনি স্ত্রী থেকে তার সাথে কোনো সম্পর্ক না রেখে ফিজিক্যাল রিলেশন না করে দূরে থাকেন, তখন হচ্ছে ইলা হয়। এটা নিয়ে আরো বিভিন্ন রকমের এক্সপ্লানেশন আছে। এরপর হচ্ছে লিয়ান। লিয়ানটা হচ্ছে কিরকম? স্ত্রীকে অপবাদ দেওয়া। মানে আপনি বললেন যে আমার স্ত্রী অমুক মিস্টার ওয়াই এর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, যে সম্পর্কে কেউ অন্য কোনো কি নেই, এভিডেন্স নাই, আপনি জাস্ট দাবি করছেন। দাবি করার পরে সেটা কোন একজন মালানার কাছেও, বর্তমানে দেশীয় আইনে আদালতের মধ্যে, তখন আদালতের প্রসেস হচ্ছে আদালত বলবে যে তুমি যে এরকম দাবি করছো সেটার পক্ষে কি দাও, শপথ করো। এবং এই শপথ করার মাধ্যমে তখন সে শপথ করবে যে এরকম আমি শপথ করতেছি যে আমি আমার স্ত্রীকে আমি এরকম অবস্থায় দেখছি, এবং এটা যদি সত্য না হয় তাহলে আমার উপর কি হোক, আযাব নাজিল হোক, এবং এই লিয়ানের মাধ্যমে কি হয়, বিবাহটা চিহ্ন হয়ে যায়। আশরাফ হাকিমের কেস একদম, মানে পরকীয়ার জন্য কি শাস্তির বিধান আমাদের দেশে, জন্য কি শাস্তির বিধান। আচ্ছা একটু 1 মিনিট, আমার একটা স্যারের ফোন আসছে, আমি জাস্ট ফোনটা রিসিভ করে কথা বলে আপনাদের সাথে আমি একটু জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আজকে আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? না স্যার দিনে আমি, আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। কন্টাজিয়াস সিকনেস অফ তালাকি গ্রাউন্ড ফর ওয়াইফ, এটা হইতে পারে। হ্যাঁ, কন্টাজিয়াস অবশ্যই হতে পারে। আপনার বিবাহের সময় ছিল না, পরবর্তীতে দেখা গেল হাজবেন্ডের এমন একটা রোগ হলো যেটা হচ্ছে কন্টাজিয়াস বলে, বা মানে কি বলে এটা বাংলায় কি বলে আমি তো বুঝতে পারতেছি না, মানে সংক্রামক রোগ। তখন এই সংক্রামক রোগের যদি কোনো চিকিৎসা করে ভালো না হওয়ার সম্ভাবনা থাকে, মানে ভালো হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন এইডস এর রোগ একটা সংক্রামক রোগ, মারাত্মক। তো আপনি এইডস এর কারণে কি করতে পারবেন, ফাস্কের জন্য মামলা করতে পারবেন। এরপর যে পরকীয়া করলে শাস্তি কার হবে, ওয়াইফের হবে নাকি? ভাই পরকীয়ার জিনিসটা নিয়ে আপনারা আপাতত কাটাকাটি না করেন। পরকীয়াটা আমাদের এখানে মানে ডিসলিউশন অফ ম্যারেজের সাথে কতটুকু রিলেট ততটুকুই জানেন। পরে এটার জন্য কোনো শাস্তি আছে কিনা বা এটার জন্য কি আমাদের দরকার, সেগুলো আপনি পাবেন কখন, আপনার যখন সময় আসবে তখন আপনি সেগুলো জানতে পারবেন। এরপরে আসেন আর কারো কোনো প্রশ্ন? এই টপিকের মধ্যে দেখেন, আপনারা টপিকের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। এর বাইরে প্রশ্ন না করলেই বেটার। এগুলো পার্সোনালি করতে পারেন, পার্সোনাল প্রশ্ন পার্সোনাল করাটাই বেটার, কারণ ক্লাসের সময় নষ্ট হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এরপরে চলে যাব আর একটা ইম্পর্টেন্ট টপিকে।
রাকিব কোথায়? রাকিব কি ক্লাসে নাই? মিনারও কি ক্লাসে নাই? তোমাদের কি অবস্থা? তোমরা তো রেসপন্স করতেছো না। তারপর হচ্ছে আমি নিয়মিত ক্লাসে দেখতাম, এরকম কয়েকজনকে দেখতে পাচ্ছি, জাস্ট সিফাত সুলতানা সামিরা, সবাই রেসপন্স করলেই দেখেন আপনাদেরকে আমি একটু একটু চিনে যাচ্ছি যে ক্লাসের মধ্যে কারা কারা রেসপন্স করে, কারা কারা নিয়মিত থাকে। এরপর আরো অনেকে কোয়েশ্চেন করতো, আমি দেখতাম, কিন্তু আমার ছেলেগুলোর স্পষ্ট মানে নামটা মনে নেই আর কি। মুস্তাফিজুর রহমান, ওকেও আমি নিয়ে দেখি। ইলা কি ভাই? ইলা ইলা লিয়ান। ইলা ইলা হচ্ছে দূরে থাকা, মানে স্ত্রী থেকে দূরে থাকা, দূরে থাকা কয় মাসের জন্য, মানে দূরে থাকা বলা মানে শুধুমাত্র ইন্টারকোর্স, ফিজিক্যাল রিলেশনশিপ না। বলছে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমার যেহেতু বউ নাই তাহলে আমি সফট করতে পারি। বলে যে আল্লাহর কসম করে আমি তোমার লাই 4 মাস তোমার লাই কিনে বুঝছো, মানে তোমার ফরাই রাখ না হারাই, মানে এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে সে ফিজিক্যাল রিলেশনে যাবে না 4 মাস যাবত, তখন সেটাকে বলা হয় ইলা। এবং এই কসমের কারণে তাদের মাঝে কি করা যাবে? বিবাহের সমাপ্তি করা যাবে। এগুলো দরকার নাই আসলে, আমাদের যেগুলো দরকার নাই সেগুলো নিয়ে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। আপনারা একটু একটু করে দেখে নিন, আমি পড়াতে গেলে আমাদের অনেকগুলো টপিক কভার করতে হবে, সেগুলো চলে যাবে। সিফাত সুলতানা বলছে আমি আছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি আছেন। এরপরে হচ্ছে বাকি, আচ্ছা ঠিক আছে, আমরা এরপর টপিকে চলে যাই, সেটা হচ্ছে গার্ডিয়ানশিপ। গার্ডিয়ানশিপ, GURDIN, গার্ডিয়ানশিপ। গার্ডিয়ানশিপ, আচ্ছা ইলা কি আইন নাই, বুঝতে পারছো কিনা? আমি যতটুকু বলেছি এতটুকু বুঝতে হবে ইলা সম্পর্কে। এরপর আসেন গার্ডিয়ানশিপ। গার্ডিয়ানশিপ ব্যাপারটা কিরকম? গার্ডিয়ানশিপ ব্যাপারটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা জানি আমাদের দেশের আইনে একজন ছেলে 18 বছরের পূর্বে তাকে মাইনর হিসেবেই গণনা করা হয়, আর বিবাহের ক্ষেত্রে তাকে 21 বছরের কম হলে তখন তাকে মাইনর হিসেবে গণনা করা হয়। তো এই প্রশ্নটা কেন আসতেছে, গার্ডিয়ানশিপ ব্যাপারটা কেন আসতেছে? বলতেছে কন্ট্রাক্টের জন্য, চুক্তির জন্য এবং অন্যান্য অনেকগুলো ব্যাপারে গার্ডিয়ানশিপের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। যেমন আপনার ছেলে, তার বয়স হচ্ছে 15 বছর, কিন্তু সে তার অনেক প্রপার্টি আছে। প্রপার্টি মানে তার ধরেন তার দাদা তাকে গিফট করে গেছে, অথবা তার মামা তাকে গিফট করে গেছে, অথবা ধরেন আপনার ছেলে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে। 15 বছর বয়সে আমরা তো জানি দুবাইয়ের অনেক শেখের ছেলে পেলে হচ্ছে অনেক টাকার মালিক, এরকম এরকম আমরা আমাদের দেশেও অনেকে মালিক আছে। তো এই যে প্রপার্টি গুলো যখন আপনি ওই ছেলের পক্ষ থেকে হয়ে সেল করতে হয়, অনেক সময় কিনতে হয়, তো এগুলোর জন্য কি দরকার? গার্ডিয়ান দরকার। কারণ 18 বছরের ছোট হলে তাকে শিশু হিসেবেই গণনা করা হচ্ছে, ট্রিট করা হচ্ছে, এবং সে কোনো সরাসরি কি করতে পারবে না, কন্ট্রাক্ট করতে পারবে না, তখন তার জন্য গার্ডিয়ানের দরকার আছে। অথবা একটা ছেলের বাবা নাই, ছেলে হোক মেয়ে হোক, তার বাবা নাই, বাবা মারা গেছে, তো তার অনেকগুলো ব্যাপার আছে, যেমন তাকে দেখাশোনা করা, তাকে মেনটেনেন্স প্রদান করা, তারপর হচ্ছে তাকে মেয়ে হলে তাকে বিবাহের ব্যবস্থা করা, এই সব কিছুর জন্য গার্ডিয়ানের প্রয়োজন আছে। অনুরূপভাবে মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় আমরা জানি গার্ডিয়ান অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি নন ভার্জিন হয় তাহলে তার গার্ডিয়ানের কনসেন্টেরও অনেক ক্ষেত্রে ব্যাপার আছে। এরপর আসেন প্রপার্টি। প্রপার্টি নিয়ে বলেছি অলরেডি, ছেলে মেয়ের যদি প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটা কারোর সাথে কন্ট্রাক্টে যাওয়ার আগে কি লাগতে হয়, গার্ডিয়ান লাগতে হয়। এই সবগুলার কারণেই হচ্ছে গার্ডিয়ানশিপের যে ধারণা সেটা উদ্ভূত। এখন প্রশ্ন আসতেছে গার্ডিয়ানশিপটা কি আমাদের দেশের আইনে আসছে শুধু, নাকি এটা শরীয়ত থেকে আসছে? বলতেছে গার্ডিয়ানশিপের ব্যাপারটা আমাদের শরীয়তের মধ্যেও বলা আছে, আমাদের দেশের আইনের মধ্যেও বলা আছে। গার্ডিয়ানশিপের ব্যাপারটা কোরআনে কিরকম বলা আছে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে এন্ড টেস্ট দ্য অরফ্যান আনটিল দে অ্যাটেইন পিউবার্টি। বলতেছে তোমরা অরফ্যান, যে সমস্ত ছেলে অরফ্যান যারা মানে এতিমদেরকে তোমরা লালন পালন করবা, ঠিক মতো তাদেরকে দেখাশোনা করবা যতদিন পর্যন্ত না তারা পিউবার্টি অ্যাটেইন করে, অর্থাৎ তারা ম্যাচিউরিটি অ্যাটেইন করে, তারা বয়ঃসন্ধিকাল অতিক্রম করে মানে যুবক হিসেবে পদার্পণ না করে। দেন ইফ ইউ ফাইন্ড ম্যাচিউরিটি অফ ইন্টেলেক্ট মেক দেম দেয়ার প্রপার্টি টু দেম। এবং যখন তারা পিউবার্টি অ্যাটেইন করবে বা মেজরিটি অ্যাটেইন করবে, তখন তাদের প্রপার্টিটা তাদের কাছে ফিরিয়ে দাও। এখন কোয়েশ্চেন হচ্ছে গার্ডিয়ানশিপের ব্যাপারটা আমাদের শরীয়তের আইনে কিরকম এবং আমাদের দেশের আইনে কিরকম। এই যে দুইটা ভাগ, আমি প্রথমে হচ্ছে আমাদের শরীয়তের আইন নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমরা দেশীয় আইনের পার্টটা নিয়ে আলোচনা করব। এখন আসেন শরীয়তের মধ্যে কি কি বলা আছে। আচ্ছা, আপনি যখন, আপনাদের কি মনে আছে, আপনি যখন ক্লাস 1 এ ভর্তি হতে গেছেন, নিশ্চয়ই মনে আছে, আপনি যখন ক্লাস 5 এ ভর্তি হতে গেছেন অথবা ক্লাস 6 এ ভর্তি হতে গেছেন, আপনি কি একা একা ভর্তি হতে গেছেন? আপনি নিশ্চয়ই একা একা ভর্তি হতে চাননি। আপনার সাথে আপনার কি গেছে? অভিভাবক গেছে, আপনার সাথে আপনার গার্ডিয়ান গেছে। সে হইতে পারে আপনার মা, অথবা আপনার বাবা, অথবা আপনার ভাই, অথবা আপনার চাচা হইতে পারে। আমার ক্ষেত্রে আমার চাচারাই হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, এরপর হচ্ছে আমি যখন চট্টগ্রাম দারুমারি পড়াশোনা করেছি, এরপরে যখন আরো দারুল উলুমে পড়াশোনা যখন করেছি, তখন হচ্ছে আমার ক্ষেত্রে আমার ছোট চাচা, উনি হচ্ছে আমার ওখানে সবখানে যেত। এরপর হচ্ছে আমার
বাড়িতে যখন ছিলাম তখন আমার চাচা ওখানে যারা ছিল তারাই হচ্ছে আমার গার্ডিয়ান হিসেবে সবকিছু পালন করতো। আমার বাবা নিশ্চয়ই তখন চাকরিতে ছিল। তো ব্যাপারটা হচ্ছে গার্ডিয়ান অনেক বড় একটা ব্যাপার। তো এখন আসেন গার্ডিয়ানের অর্থটা কি, গার্ডিয়ানের অর্থটা কি, গার্ডিয়ানের সংজ্ঞাটা কি। গার্ডিয়ানের সংজ্ঞা হচ্ছে হু টেক কেয়ার অফ, গার্ডিয়ানের সংজ্ঞা হচ্ছে হু টেক কেয়ার অফ পারসন প্রপার্টি और प्रोवाइड কাস্টডি। বলতেছে গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি, গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি হু টেকস কেয়ার অফ পারসন, পারসন বলতে এখানে সে মাইনর আর কি, পারসন বলতে এখানে মাইনর। গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি যে মাইনরের দেখাশোনা করে, দেখাশোনা করে। তার কিসের দেখাশোনা করে? তার দুইটা জিনিসের দেখাশোনা, তার পার্সনের দেখাশোনা করে অথবা তার প্রপার্টির দেখাশোনা করে। পার্সনের দেখাশোনা করে মানে কি, তাকে খাবারের ব্যবস্থা করে, তাকে থাকার ব্যবস্থা করে দেয়, তাকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেয়, তাকে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর প্রপার্টি হচ্ছে কি, মাইনর যদি কোনো সম্পত্তি থাকে সেই প্রপার্টি, যেমন তার 10 কোটি টাকা আছে, একটা দোকান আছে, সেই দোকানের পণ্য আনা নেওয়া করে, অথবা সে যখন পণ্যগুলো বিক্রি করে তখন মাইনরের পক্ষ হয়ে সেই সম্পত্তির মানে বিক্রয় চুক্তিটা করে, অথবা যখন তার কোনো কিছু কন্ট্রাক্ট করতে হয় তখন সেই কন্ট্রাক্টের চুক্তিটা করে। এটা হচ্ছে আপনার প্রপার্টি। অর প্রোভাইড কাস্টডি, গার্ডিয়ান হচ্ছে ওই ব্যক্তি যে কাস্টডি কি করে আপনার প্রোভাইড করে। কাস্টডিটা কিরকম, একজন ব্যক্তি গার্ডিয়ান যখন হবে, গার্ডিয়ান হওয়ার মানে শুধু কাস্টোডিয়ান হওয়া না। যেমন একজন বাচ্চা, বাচ্চারা কাদের সাথে থাকতে প্রেফার করে? বাচ্চারা নিশ্চয়ই তাদের মায়ের সাথে থাকতে প্রেফার করে। অর্থাৎ মা তার ছেলেকে হাত দিয়ে খাওয়াই দেয়, তার কাপড় চোপড় দিয়ে দেয়, তার সাথে রাত্রে ঘুমায়, তারপর সে কান্না করলে তাকে সান্ত্বনা দেয়, এগুলোকে বলা হয় কাস্টোডিয়ান। আর গার্ডিয়ান বলা হয় যখন ওই ছেলেটাকে কোথাও বাইরের মানে এক্সটার্নাল যে সমস্ত কন্ট্রাক্ট গুলো আছে সেখানে যখন রিপ্রেজেন্ট করতে হয় তখন বাবা রিপ্রেজেন্ট করে, তখন ওই ছেলেকে ভর্তি করে দেওয়ার সময় বাবাই হচ্ছে সেখানে যায়। কোনো কিছু জিনিস বিক্রি করতে হলে তখন হচ্ছে ওই পুরুষ মানুষটাই কি করে আপনার বিক্রয়টা করে দেয়। এই গার্ডিয়ানশিপ এবং কাস্টোডিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু, যে গার্ডিয়ান হবে সে কাস্টোডিয়ানও হতে পারে, অথবা গার্ডিয়ান যে হবে কাস্টোডিয়ান তার থেকে কি হতে পারে আপনার আলাদা হতে পারে। যেমন বাবা হয়তো গার্ডিয়ান হলো, মা কি হতে পারে কাস্টোডিয়ান হতে পারে, অথবা বাবা মার অনুপস্থিতিতে মা মারা গেছে তখন বাবা গার্ডিয়ান হতে পারে, বাবা কাস্টোডিয়ান হতে পারে। এক কথায় সংজ্ঞা হিসেবে আমরা বলবো হু টেকস কেয়ার অফ পারসন, প্রপার্টি অর প্রোভাইড কাস্টডি। গার্ডিয়ান হচ্ছে এমন একজন ব্যক্তি যে মাইনরকে দেখাশোনা করে, মাইনরের পার্সনকেও দেখাশোনা করে, মাইনরের প্রপার্টিকে দেখাশোনা করে, অথবা তাকে কাস্টডি প্রদান করে, তাকে বলা হয় আপনার গার্ডিয়ান। গার্ডিয়ানের সংজ্ঞাটা একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, সবাই বুঝছেন কিনা গার্ডিয়ানের ব্যাপারটা? একটু রেসপন্স করেন, রেসপন্স করলে ভালো, এটা আপনাদের উপস্থিতি সম্পর্কে আমি জানতে পারবো আর কি। সবাই দ্রুত দ্রুত একটু ক্লিয়ার করেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। এরপর আসেন হু ইজ মাইনর। ক্লিয়ার কিনা একটু রেসপন্স করেন। আর ক্লাসটা আপনারা কি এনজয় করছেন নাকি বোরিং লাগছে আমাদের সেটাও একটু বলেন। ক্লাসটা কি আপনাদের বিরক্ত লাগতেছে নাকি আপনারা এনজয় করতেছেন? শাবনা শিমু জি ক্লিয়ার, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে আইনের অনেকের কাছে কনফিউশন, হু ইজ মাইনর। আমরা সবসময় শুনি মাইনর মাইনর, হু ইজ মাইনর, এটা নিয়ে হচ্ছে আপনার বিস্তর সমস্যা। এখন এটা আজকে যদি আপনাদের ক্লিয়ার না হয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনি এখনো কি থাকবেন, কাঁচা থাকবেন। পরবর্তীতে আপনাকে কেউ এভাবে লিখে লিখে বুঝাবে না, আপনাকে কেউ বুঝাবে না। আমি আপনাকে কি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি। ওই যে আপনার বলে না
কলকাতার মধ্যে যারা হারবাল বিক্রি করে অথবা হাওড়া ট্রেন স্টেশনে নিশ্চয় এখন আলোচনা চলছে রাজুদার বিরিয়ানি, বিরিয়ানি না পরোটা 20 টাকা 30 টাকা দিয়ে 4টা দাদা মাত্র 30 টাকা দিয়ে 4টা পরোটার সাথে একটা ডিম এবং আনলিমিটেড তরকারি। এই হাওড়ার রাজুদার মতো আপনার কি এরকম করে কেউ আপনাকে বলবে না বা বুঝাবে না। সেজন্য আপনি যদি আজকে না বুঝেন তাহলে আপনার আজীবন কি থাকবে, এটা অবুঝ থেকে যাবেন আপনি, অবুঝ শিশু, বুঝেন না কিছু, আপনাকে খাওয়াতে হয়, বলো না বাবু, এরকম থাকবেন। আচ্ছা আসল লাইনে চলে আসি। হু ইজ মাইনর, মাইনর কে, হু ইজ মাইনর, মাইনর কে, মাইনর কে সেটা নির্ধারণ করার জন্য এই চিলড্রেন একটা আইন আছে, দা মেজরিটি একটা আইন আছে, দা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স একটা আইন আছে, কাস্টোডিয়াল কেয়ার এটার মধ্যেও হচ্ছে একটা কথা বলা হচ্ছে। এখন আসি 1 নম্বর, দা চিলড্রেন অ্যাক্ট। চিলড্রেন অ্যাক্টের মধ্যে বলতেছে 16 ইয়ার ধরো বিলো 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 BLOUW বিলো 16 বলতেছে 16 বছরের যতগুলা নাদুস নুদুস বাচ্চা আছে সেগুলো সবগুলো রাজু দাদার আনলিমিটেড তরকারি। হ্যাঁ ঠিক আছে, 16 বছরের নিচে যতগুলো নাদুস নুদুস ছেলে পেলে আছে সেগুলো হচ্ছে আপনার মাইনর। এটা কোন আইনে বলা আছে? দা চিলড্রেন অ্যাক্ট 1974 এর মধ্যে বলতেছে 16 বছরের নিচে হলে সে হচ্ছে মাইনর। এরপর হচ্ছে দা মেজরিটি অ্যাক্ট 1875 এর মধ্যে বলতেছে 18 বছর, 18 বছরের নিচে হলে সেটা হচ্ছে আপনার চিলড্রেন। 18 বছর ভাই, আমাদের এখানে 10 বছরের মধ্যে এতটুকু সাইজ হলে বলে যে এত বড় ফুলা কালকে বোয়ানে দিতে পারবে, সে ও নাকি কি বুঝে না, আগামাতা বুঝে না। কিন্তু এখানে আমাদের আইনে বলতেছে 18 বছরের পোলা নাকি মাইনর, শিশু। এটাকে আপনারা অ্যাকসেপ্ট করবেন? আমি কিন্তু করবো না ভাই। এরপরে আসেন দা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স এর মধ্যে ছেলেকে বলা হচ্ছে 21 বছর আর মেয়েকে বলতেছে 18 বছর। 21 বছরের নিচে বিয়ে হলে সেটাকে চাইল্ড ম্যারেজ বলা হচ্ছে। মেয়ে যদি 18 বছরের নিচে হয় তখন তাদেরকে কি বলা হচ্ছে? চাইল্ড ম্যারেজ বলা হচ্ছে। এরপরে কাস্টোডিয়াল কেয়ার এর মধ্যে বলা হচ্ছে 18 বছরের একটা কথা বলা হচ্ছে, অথবা 18 বছর না লিখে আমি এখানে 7 বছরে লিখি, মানে 7 বছরে একটা লিখি, এটা হচ্ছে 7, এরপর হচ্ছে 18টা লিখলাম, 7 18। এখন আসেন আমরা এখান থেকে আরেকটু করে মানে বিস্তারিত করে বলি। সেটা হচ্ছে দ্য চিলড্রেন অ্যাক্ট 1974 এর মধ্যে বলতেছে মাইনর হচ্ছে যে ছেলে বা যে মেয়েটা 16 বছরের নিচে, 16 বছরের নিচে হলে সেটা মাইনর। আর দ্য মেজরিটি অ্যাক্ট 1875 মোতাবেক ছেলে হোক অথবা মেয়ে হোক যাদের বয়স 18 বছরের নিচে সে হচ্ছে মাইনর, অর্থাৎ তার জন্য কি লাগবে? গার্ডিয়ান লাগবে। আর দা মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এর মধ্যে বলতেছে ওইখানে কিন্তু মাইনরের সংজ্ঞা দেওয়া হয় নাই, ওইখানে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স এর মধ্যে মাইনরের সংজ্ঞা দেওয়া হয় নাই। যেটা বলা আছে সেটা হচ্ছে 21 বছরের নিচের ছেলে অথবা 18 বছরের নিচের মেয়ে, এই দুজনের কোন একজন যদি অথবা দুইজনের বয়সও যদি এগুলোর চেয়ে কম হয় অথবা কোন একজনের যদি কম হয় তাহলে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজের অর্থ হচ্ছে মানে মাইনর। আর কাস্টোডিয়াল কেয়ারটা আপাতত আমরা না বললেও চলবে, এটা দরকার নাই, আমি এটা মুছে দিচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে গার্ডিয়ানশিপের জন্য আমরা মাইনর হিসেবে এখানে এই 3টা আইন থেকে কোনটাকে আমরা গ্রহণ করব? সেটা হচ্ছে আদালতের প্রেসিডেন্ট গুলো এবং কেস গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তখন দেখবেন দা মেজরিটি অ্যাক্ট 1875 এটাকেই হচ্ছে আপনার কি হিসেবে গণনা করা হয়েছে? গার্ডিয়ানশিপের ক্ষেত্রে মাইনর হিসেবে এই 18 বছরটাকে মাইনরের বয়স হিসেবে নির্ধারণ করা হয়েছে। চিলড্রেন আর মাইনর কি এক ভাই? অবশ্যই। ওই যে মাইনর বলতে আপনার চিলড্রেন, এই জন্যই তো বলতেছি 18 বছরের নিচে শিশু। 18 বছরের বয়স কি ভাই সে শিশু হয়? সে তো শিশু হয় না, সে তো যুবক। কিন্তু এরপরও আমরা তাকে কি বলতেছি? চিলড্রেন বলতেছি। যে মাইনর সেই হচ্ছে চিলড্রেন। ওই মাইনরের ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে আমরা সাধারণত শিশু বলতে বুঝি যে হচ্ছে একদম নিজে হাঁটতে পারে না, আপনার খাইতে পারে না। কিন্তু মাইনর বলতে আমরা ওই অর্থে কি বলবো না, শিশু বলবো না। এখানে শিশু বলবো যে আমরা সেই যেহেতু ওই নির্দিষ্ট বয়সের চেয়ে কমে সেজন্য আমরা তাকে শিশু বলতেছি। আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইনর চিলড্রেন নাকি মাইনর সেটা ধরুন না। আমাদের এখানে কথা হচ্ছে এই 3টা আইন থেকে কোনটা আইনকে আমরা গ্রহণ করব? আমরা গ্রহণ করবো হচ্ছে গার্ডিয়ানশিপের ক্ষেত্রে আমরা এই যে দা ওয়ার্ডস দা চিলড্রেন অ্যাক্ট 1974 এর মধ্যে 19 কই ধরুন চিলড্রেন অ্যাক্টটা সরি এই যে দা মেজরিটি অ্যাক্ট 2 নম্বরটা, এই 2 নম্বর মেজরিটি অ্যাক্টের মধ্যে যে বলা হচ্ছে 18 বছর, 18 বছরের নিচে কোন একজন ছেলে হোক অথবা মেয়ে হোক আমরা তাকে মাইনর হিসেবে গার্ডিয়ানশিপের ক্ষেত্রে গণনা করব। অর্থাৎ যে 18 বছরের নিচে তার জন্য একজন কি করা হবে? গার্ডিয়ান লাগবে। আমি মুছে দিচ্ছি, আপনারা আশা করি বুঝছেন।
আচ্ছা ঠিক আছে, এখন আসি। এরপরে বলতেছে গার্ডিয়ানশিপ। আমরা যেরকম বললাম গার্ডিয়ানটা কে হয়? জেনারেলি যে বাচ্চার বাবা, শরীয়তের মধ্যেও বলতেছে সেই হচ্ছে প্রাইমারিলি গার্ডিয়ান। আর বাবার অনুপস্থিতিতে দাদা হচ্ছে গার্ডিয়ান, দাদার অনুপস্থিতিতে আপন ভাই হচ্ছে গার্ডিয়ান, আপন ভাইয়ের অনুপস্থিতিতে চাচা হচ্ছে গার্ডিয়ান। অর্থাৎ ছেলের মেল এগনেক্স যারা আছে সেখান থেকে আপনার স্ট্যাটাস পর্যায়ে আলাদা আলাদা কি হবে, আপনার গার্ডিয়ান হিসেবে গণনা করা হবে। এবং সাথে ইন্টারেস্টিংলি আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ মুসলিম উমেন ক্যান নেভার বি এ গার্ডিয়ান। যে আমাদের মুসলিম আইন মোতাবেক মহিলা কখনো কি হতে পারে না, গার্ডিয়ান হতে পারে না। মহিলা কেবল কি হতে পারে, আপনার কাস্টোডিয়ান হতে পারে। ছেলেরা গার্ডিয়ান হতে পারে, মহিলা মা হোক সে হচ্ছে আপনার কি হতে পারে, কাস্টোডিয়ান হতে পারে। সেই কাস্টোডিয়ানের সাথে অন্য কিছু হতে পারে না। এখন আসি আমরা টাইপস অফ গার্ডিয়ান। গার্ডিয়ান হচ্ছে 3 ধরনের। গার্ডিয়ানশিপটা 3 ধরনের হয়, সেটা তো আমি আপনাদেরকে অলরেডি বলেছি। গার্ডিয়ান অফ পার্সন, আরেকটা হচ্ছে প্রপার্টি, আরেকটা হচ্ছে আপনার প্রপার্টি হচ্ছে বোধ। মানে বাবা, ছেলে হচ্ছে 18 বছরের নিচে, তখন বাবা হচ্ছে তার ব্যক্তি কেন্দ্রিক যত প্রশ্ন আসবে সেক্ষেত্রে বাবা হবে তার গার্ডিয়ান, অথবা যে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড কোর্ট সেটা আমরা বলবো সে হবে গার্ডিয়ান। এবং প্রপার্টি, এখন তো আমরা দেখলাম এই পার্সনের জন্য বাবা আছে, বাবা চাইলে আবার তার প্রপার্টির ক্ষেত্রেও কি হতে পারে, গার্ডিয়ান হতে পারে। বয়স হচ্ছে 18 বছরের কম, তার বাবা হচ্ছে তার প্রপার্টি গুলো তার পক্ষ হয়ে কন্ট্রাক্ট করবে। অথবা চাইলে বাবা হচ্ছে পার্সন এবং প্রপার্টি উভয়টারও কি হতে পারে, গার্ডিয়ান হতে পারে। এই প্রশ্নটা কেন আসছে? কারণ আমরা জানি বাবা হলো তো বাবা পার্সনেরও যেরকম গার্ডিয়ান, প্রপার্টিরও গার্ডিয়ান। কিন্তু এখন বাবা না হইয়ে অন্য কেউ একজন হলো, যেমন তার বাবা মারা গেছে, এখন তার 2টা চাচা আছে, চাচাগুলো হচ্ছে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, নম্বর চাচা 2 নম্বর চাচা। তো এখন তাদের গার্ডিয়ান কে হবে সেটার জন্য আদালতে মামলা হবে, এবং আদালত হচ্ছে তাদেরকে কি করে দিবে, ফিক্স করে দিবে। যেমন মিস্টার এক্স কে বললো যে তুমি তার পার্সন রিলেটেড গার্ডিয়ান, অথবা মিস্টার 2 কে বললো হচ্ছে তুমি কি রিলেটেড গার্ডিয়ান, প্রপার্টি রিলেটেড গার্ডিয়ান। অর্থাৎ পার্সন, তাকে খানা খাওয়ানো, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া, তাকে স্কুলে ভর্তি করা, তাকে বিবাহ দেওয়া, সবগুলোর ক্ষেত্রে মিস্টার এক্স হবে তার গার্ডিয়ান। আবার তার যত প্রপার্টি আছে সেগুলো বিক্রি করা, তার পক্ষ হয়ে কোনো কিছু ক্রয় করা, সবগুলোর ক্ষেত্রে মিস্টার ওয়াই হবে তার গার্ডিয়ান। এরকম হতে পারে। অথবা দেখেন তার বাবা নাই, শুধুমাত্র তার একটা চাচা আছে, মিস্টার এক্স আছে, আদালত চাইলে মিস্টার এক্স কে তার পার্সনের জন্য গার্ডিয়ান হিসেবে নিয়োগ করতে পারে, তার প্রপার্টির জন্য কি করতে পারে, গার্ডিয়ান হিসেবে নিয়োগ করতে পারে। এখন আসি গার্ডিয়ান কয় প্রকার। গার্ডিয়ান হচ্ছে 2 প্রকার। গার্ডিয়ান হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ট্রেডিশনাল, আর কি ট্রেডিশনাল, TIONL ট্রেডিশনাল, আর একটা হচ্ছে লিগ্যাল। আপনারা মনে হয় কথার মাধ্যমে বুঝতে পারছেন ট্রেডিশনাল গার্ডিয়ান কি। সাধারণত আমরা জানি বাবা থাকলে ফাদার, মানে ফাদার যে ব্যক্তির সন্তান, মানে মাইনর যে ব্যক্তির সন্তান, যেমন বাবাই হবে সাধারণত তার সন্তানের গার্ডিয়ান, এটাকে বলা হয় ট্রেডিশনাল গার্ডিয়ান। এবং বাবা গার্ডিয়ান হওয়ার জন্য তাকে কারো কি নিতে হয় না, অনুমতি নিতে হয় না, কাউকে বলতে হয় না যে আমি আমার ছেলের গার্ডিয়ান। তাকে যখনই জিজ্ঞেস করে যে আপনি কি ওর বাবা, জি, তার মানে ধরে নেবে যে সে হচ্ছে ওই মাইনরের গার্ডিয়ান। যেমন মাইনরটা হচ্ছে জেড, আমরা ধরলাম জেডের গার্ডিয়ান হবে সাধারণত তার বাবা। এখন ধরেন তার বাবা মারা গেছে, এখন জেড কে হচ্ছে কোথায় আপনার কি করতে হবে, জেড কে হচ্ছে পাসপোর্ট বানাইতে হবে, জেড কে হচ্ছে পাসপোর্ট বানাইতে হবে। এখন পাসপোর্টের জন্য তো একজন গার্ডিয়ান লাগবে, এখানে লিগ্যাল গার্ডিয়ান লাগবে। এখন গার্ডিয়ান কে হবে, এই গার্ডিয়ানের প্রশ্নে যখন এখন তার ফাদার হচ্ছে মারা গেছে, এখন ফাদারের জায়গায় আছে তার চাচা হচ্ছে মিস্টার এক্স আছে, অথবা এরপর হচ্ছে মিস্টার ওয়াই আছে, এরপর হচ্ছে আপনার মিস্টার এম আছে। এই 3 জন হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার 3টা চাচা আছে। এখন তারা 3 জন ঝগড়া বাঁধাইলো, একজন বলতেছে আমি হব গার্ডিয়ান, আরেকজন বললো গার্ডিয়ান। ভাই গার্ডিয়ান আর কাস্টোডিয়ান মধ্যে ডিফারেন্সটা আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। ওকে, অবশ্যই করবো ভাইয়া, অবশ্যই করবো, আমরা অবশ্যই করবো। আচ্ছা এখন একটু এখানে আসেন, বলছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার এম 3 জন হচ্ছে তার চাচা, দেখা গেল গার্ডিয়ানের জন্য টানাটানি করতেছে। তখন বলতেছে আদালতের মধ্যে কি হবে, মামলা হবে, সুইট হবে, আদালতের মধ্যে মামলা হবে। আদালত একজনকে, এই 3 জনের মধ্যে থেকে একজনকে গার্ডিয়ান হিসেবে কি করলো, আমরা অ্যাপয়েন্ট করলো, একজনকে অর্ডিনেট করলো, অথবা 2 জনকে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই কে, পির জন্য একজনকে, এরপর প্রপার্টির জন্য পার্সনের জন্য একজন, প্রপার্টির জনকে। আদালত অর্থাৎ কোর্ট যখন অ্যাপয়েন্ট করবে, কোর্ট যখন কাউকে গার্ডিয়ান হিসেবে অ্যাপয়েন্ট করবে, তখন সেটাকে বলা হয় লিগ্যাল গার্ডিয়ান।
যদি কোর্ট অ্যাপয়েন্ট না করে তাহলে সেটাকে বলা হয় ট্রেডিশনাল গার্ডিয়ান, আর যদি কোর্ট অ্যাপয়েন্ট করে তখন সেটাকে বলা হয় লিগ্যাল গার্ডিয়ান। গার্ডিয়ান, আচ্ছা আমি এর মধ্যে আমরা এখন যে গার্ডিয়ানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে আমাকে প্রশ্ন করে ফেলেন। আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাস এতটুকুতেই রাখবো, যেহেতু আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসছি। আর একটা এখানে প্রশ্ন আসছে, সেই প্রশ্নটার উত্তর দিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস শেষ করবো, এবং নেক্সট ক্লাসের মধ্যে আমরা গার্ডিয়ানের যেটা শেষ, আমরা প্রায় শেষ। এখানে একটা অ্যাক্ট আছে, দ্য গার্ডিয়ানশিপ এন্ড ওয়ার্ড অ্যাক্ট। ওই অ্যাক্টের আমরা স্পেসিফিক 7টা নাকি 8টা আমরা কি পড়বো, সেকশন পড়বো। সেই সেকশন গুলোর মধ্যে হচ্ছে গার্ডিয়ানের ব্যাপারটা আমাদের চলে আসবে। জাস্ট নেক্সট ক্লাস আমরা 10 মিনিটের মধ্যে সেটা কি করতে পারবো, আমরা শেষ করতে পারবো। এখানে একটা প্রশ্ন আসছে, ভাই গার্ডিয়ান আর কাস্টোডি এর মধ্যে ডিফারেন্সটা আরেকটু ক্লিয়ার করেন। গার্ডিয়ান হচ্ছে এই ব্যক্তি যে হচ্ছে তার পার্সন এবং প্রপার্টি রিলেটেড ডিল করবে, পার্সন এবং প্রপার্টি রিলেটেড ডিল করবে। পার্সন রিলেটেড মানে তাকে খাওয়ানোর জন্য কি করবে, আহার দিবে, আহারের ব্যবস্থা করবে, তাকে আবাসস্থল প্রদান করবে, সে কোথায় থাকবে থাকার ব্যবস্থা করে দিবে, তাকে স্কুলে পড়াশোনার ব্যবস্থা করে দিবে, পড়াশোনার ব্যবস্থা করে দিবে। এই প্রপার্টি হলে তাকে চুক্তি করবে, কোন রকমের কোনো কিছু বিক্রি করা, ক্রয় করা, সবগুলো কি করবে আপনার এই যে গার্ডিয়ান করে দিবে। আর কাস্টোডি হচ্ছে কে, কাস্টোডি হচ্ছে তাকে হাজানা বলে। হাজানা মানে বাবা আহার এনে দিল, বাজার থেকে তরকারি এনে দিল অথবা চাউল এনে দিল, সেই চাউলটা রান্না করে খাওয়াবে কে? সেই চাউলটা রান্না করে খাওয়াবে হচ্ছে তার মা। এই তার মা হচ্ছে কাস্টোডিয়ান, অর্থাৎ মায়ের হাতে সেই ছেলেটা খাবার খাবে। একটা শিশু বাচ্চা কি তার মা ছাড়া অন্য কারো খাবার খেতে চায় না। বাচ্চা কি তার মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ পান করতে চায় না। এই যে মায়ের যে একটা তার সাথে ফাইডুসিয়ারি কানেকশন, এই ফাইডুসিয়ারি কানেকশন থেকে হচ্ছে কাস্টোডিয়ানের ব্যাপারটা আসে। যেমন আমরা একটা উদাহরণ দিলাম যে আহারের ব্যাপারটা। আবাসস্থলের যদি কথা বলি, ছেলে কার সাথে থাকতে চাই, মায়ের সাথে নাকি বাবার সাথে? বাবা গার্ডিয়ান হিসেবে আছে ঠিক, কিন্তু এরপরও ছেলে বাবার সাথে রাত্রে থাকে না, থাকে কার সাথে, মার সাথে। অর্থাৎ গার্ডিয়ান এবং কাস্টোডিয়ানের ক্ষেত্রে বেসিক একটা পার্থক্য হচ্ছে, গার্ডিয়ান হচ্ছে সে এক্সটার্নাল ব্যাপারগুলো ডিল করবে, আর কাস্টোডিয়ান হচ্ছে যার আন্ডারে, যার স্নেহ ছায়ায় ছেলেটা থাকবে, এবং এই স্নেহ ছায়াটা যে দিবেন তিনি হচ্ছে গার্ডিয়ান। মা আছে, মা দিবে, মা যদি না থাকে তখন হচ্ছে তার দাদি আছে, দাদি না থাকলে নানি। এই হচ্ছে আপনার কাস্টোডির ব্যাপার স্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তাড়াতাড়ি জানান। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে কি নিয়ে আলোচনা করবো আমরা সেটাই বলে দিচ্ছি এখানে। আজকে ক্লাসের মধ্যে আমরা যেটা শরীয়তের যে সমস্ত বিধানগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। নেক্সট ক্লাস হচ্ছে স্ট্যাটিউটরি প্রসিডিউর নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে একটু স্ট্যাটিউটরি যেটা আছে সেটা হচ্ছে দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট, গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890 যদি আমি ভুল না করি, তাহলে আমি একটু চেক করি। 1890 হবে। দ্য গার্ডিয়ানস এন্ড ওয়ার্ড অ্যাক্ট 1890। এটার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে সেকশন গুলো বলেছি, সেকশন 4, সেকশন 7, সেকশন হচ্ছে আপনার 17, এরপর হচ্ছে আপনার এগুলো আপনারা দেখে আসবেন 24, এরপর হচ্ছে আপনার 27, এরপর হচ্ছে 37, এরপর হচ্ছে 39। এই যে এই সেকশন গুলো হচ্ছে আমাদের গার্ডিয়ানশিপের জন্য বর্তমানে দেশের আইনে কি কি অ্যাপ্লিকেবল, আমরা এই একটা থেকে এগুলো আমরা জানবো। এগুলো জানার মাধ্যমে আমাদের গার্ডিয়ানশিপটা আমরা ব্যাপারটা শেষ করে ফেলবো। একটা প্রশ্ন হচ্ছে, ওয়াইফকে একটা তালাক এর পাওয়ার দিয়ে কি লাভ? একটা তালাক দিয়ে কিছুই হয় না। কেমনে কিছু হয় না? অবশ্যই হয়। কেমনে হবে না? অবশ্যই হবে। ওই তালাকটা দেওয়ার পরে তো আপনার বিবাহটা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি রিভুক করতে পারে হাজবেন্ড, স্ত্রী তো আর রিভুক করার সুযোগ নাই। এটা তালাকটা দিয়ে তো আপনি শেষ করে দিচ্ছেন বিবাহটা, তখন হচ্ছে আপনার হাজবেন্ডের আর 2টা থাকুক নাকি 3টা থাকুক সেটার দরকার নেই। বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর আপনারা যে পরীক্ষা দিয়েছেন তার থেকে বোঝা যায় কি কতটুকু পড়াশোনা করেছেন। আমি আশা করি আপনারা আরো ভালো মতো পড়াশোনা করবেন। আমরা যে উদ্দেশ্যে পড়াশোনাটা করতেছি সেটার জন্য সফল হই। সবার জন্য শুভকামনা থাকবে। ভাই এক্সামের সেকশন উল্লেখ করলে কি স্যারের নাম মার্ক বেশি দেয়? অবশ্যই আপনি যে সেকশন উল্লেখ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো মার্কস পাবেন। আর আপনি যখন এখন ক্লাসের মধ্যে সেকশন গুলো একবার দেখবেন, পড়বেন, পরবর্তীতে যখন রিভিশন দিবেন ইনশাল্লাহ আপনার মাথায় সেগুলো কি থাকবে, বসে থাকবে, আপনার ভুলে যাবেন না সেগুলো, সেকশন গুলো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা আজকের ক্লাস এর মাধ্যমে সমাপ্ত করছি। আপনারা পড়াশোনা করবেন, বারবার বলতেছি আপনারা পড়াশোনা করবেন। পড়াশোনা না করলে আমাদের কোনো কিছুই ভালো লাগবে না। পড়াশোনায় পরীক্ষার মধ্যে ভালো না, আপনার পড়াশোনা না হলে
দুনিয়াটাই আমাদের কাছে অন্ধ হয়ে যাবে। আমরা যারা পড়াশোনা করি আমরাও একরকম বেকার। কিরকম? আমরা পড়াশোনা ছাড়া অন্য যে কাজগুলো আছে, কৃষি কাজ ভাই পারবো না, রিক্সা চালাইতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না, কারণ আপনি পড়াশোনা করছেন। তো পড়াশোনার লাইনে যদি আপনি ঠিক মতো না আগে দিতে না পারেন, তাহলে ভাই জাহান্নাম জাহান্নাম। লিখিত নাম্বার দিবেন না? অবশ্যই দিব, অবশ্যই দিব। আমি আজকে রাত্রের মধ্যে সাবমিট করে দিব। আমাদের হচ্ছে একটু পরীক্ষার সময় আসছে, যার কারণে আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। যদি আশা করি আমি আজকের মধ্যেই দিয়ে দিব, আজকের মধ্যে সাবমিট করে দিব, আপনারা কালকে রেজাল্ট পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।